আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই কোর্সের এই ব্যাচের প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, সবাই সুস্থ আছেন কি না কমেন্টে একটু জানান। আজকে আমরা অঙ্ক করার আগে 2-4 মিনিট একটু কথা বলবো, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আপনারা একটু কমেন্ট করে জানান যে সব কিছু ঠিক আছে কি না। বলবো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু সবাই কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন কাইন্ডলি। প্রথম ক্লাস, আমার কথা বোঝা যাচ্ছে কি না, সব কিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, রোমানা খুশবু, অল ইজ ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে আমরা শুরুতেই বলেছি যে আমরা গণিত শিখবো একদম জিরো থেকে। গণিতের শুরু হয়েছে কোথা থেকে দেখেন তো, একদম জিরো থেকে, তাই না? এই যে জিরো থেকেই গণিত শুরু হয়েছে, এই জিরো থেকেই আমাদের আজকে আলোচনা শুরু হবে। এখান থেকে 1 2 3 4 এভাবে আমরা আস্তে আস্তে গণিতের বড় বড় প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করব। আসসালামু আলাইকুম, মিরাজুল ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মুনতাকিম খান ক্লিয়ার, তারপর হচ্ছে ফরহাদ ওকে, তারপর হচ্ছে আলোর প্রতীক আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। বিদ্যুৎ আলী দেখছেন, তারপর হচ্ছে নুসরাত জাহান আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। শামীম পিকে স্যার সব ঠিক আছে, থ্যাংক ইউ। সাজিদুল ইসলাম জি স্যার, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর উপর ভরসা রেখে আমাদের এই কোর্সটি শুরু করছি। আল্লাহ তাআলা যেন, আমার যে উদ্দেশ্য আপনাদেরকে পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করা, আর আপনাদের যে উদ্দেশ্য আমার কাছে গণিত পড়ে, গণিত শিখে আপনাদের জীবনের যেই রিজিকের সন্ধানে চাকরির উদ্দেশ্যে তো আপনারা শিখতেছেন, আল্লাহ যেন আপনাকে একটা হালাল রিজিকের চাকরির ব্যবস্থা করে, সেই দোয়া করি। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রাখে এবং আমাদেরকে যেন আমাদের মনের যে নেক ইচ্ছাগুলোকে পূর্ণ করে, সেই দোয়া আমরা প্রত্যেকের জন্য করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো ক্লাসের শুরুতেই, আজকে ক্লাসে যেহেতু প্রথম ক্লাস, যারা লাইভে দেখছেন তারা তো দেখছেন, অনেকে রেকর্ড দেখবেন বা পরবর্তীতে অনেকে ভর্তি হবেন তারাও দেখবেন। তো শুরুতেই যেই কথাগুলো বলি সেটা হচ্ছে কি, আমরা মানুষ, আমরা সবাই ভুল করি, তাই না? আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো আর যেহেতু আমি গণিত পড়াই, গণিত এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা মানসিক খেলা, অনেক মানসিক খেলা। অনেক সময় আমি নিজে বলি, অনেক কঠিন অঙ্ক সলভ করে ফেলি, কিন্তু অনেক সময় দেখা গেছে সহজ অঙ্ক মাথায় ওই কি হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব। তারপরেও যেহেতু মানুষ মাত্রই ভুল, হ্যাঁ, আমার যদি আপনাদেরকে এই পড়ানোর জার্নিতে কখনো কোনো ভুল হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, দেখা গেছে লাইভ ক্লাসে ঘন্টার পর ঘন্টা আমরা লাইভ নেই, অনেক সময় লাইভ ক্লাসে দেখা গেছে কোনো একটা কথা আমার মুখ দিয়ে ভুল বের হতে পারে, হ্যাঁ, একটা শব্দ চয়নে আমার ভুল হতে পারে, দেখা গেছে মুখে বলছি 5 লিখে ফেলছি 7, এরকম হয় অনেক সময়। অনেক সময় অঙ্কও দেখা গেছে কি, অঙ্কটা ওই সময় আমার মাথায় ক্যাচই করতেছে না, সমাধানই করতে পারছি না, এরকমও হতে পারে। তো আশা করি আপনারা এগুলাকে হিউম্যান এরর, হ্যাঁ, যে মানুষ মাত্রই ভুল, ওই হিসেবে দেখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে কি, আমাকে সব সময় সাপোর্ট দিবেন। ফিরুজ আল মামুন জি, তারপর হচ্ছে রফিকুল ইসলাম আসি রংপুর থেকে, রোশা আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি আজকে যেহেতু প্রথম। মুরাদ ময়মনসিংহ হতে স্যার, থ্যাংক ইউ। ময়মনসিংহ হতে দেখছেন একজন। তারপর হচ্ছে অভিমানী মেয়ে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ইজ ওয়াচিং। তারপর হচ্ছে মোহাম্মদ ইসমাইল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজ্জাদুল হক, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ, আমার কথাগুলো বুঝতে পেরেছেন? ভাইয়া চলে এসেছি, মোহাম্মদ ইসমাইল, থ্যাংক ইউ। পিঙ্কি দেবনাথ একটু আগে ভর্তি হয়েছেন আপু, হ্যাঁ ঠিক আছে, একটু আগে ভর্তি হয়েছেন। তারপর হচ্ছে দিনাজপুর থেকে দেখছেন হচ্ছে মুনতাকিম খান, দেখছেন দিনাজপুর থেকে। তুহিন হচ্ছে রংপুর থেকে। কুমিল্লা ইউনিভার্সিটি ছোটো ভাই আতিক দেখছেন কুমিল্লা থেকে। সাইফুল ভাইয়া চাঁদপুর থেকে। পিঙ্কি দেবনাথ হচ্ছে রংপুর থেকে দেখছেন। আকাশ আহমেদ তুহিন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। পদ্মাবতী পাবনা থেকে। স্যার ক্লাস কয় ঘন্টা হবে? সৌরভ ভাই, ক্লাস সাধারণত কি
1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এর বেশি নিলে যেটা হয়, শিক্ষক হিসেবে আমরা ক্লান্তি ফিল করি এবং হচ্ছে ছাত্র হিসেবে অনেকে আপনারা কি মেন্টালি টায়ার্ড ফিল করবেন। আমার কথা হচ্ছে আমি 60টা লাইভ ক্লাস বলেছি, প্রয়োজনে যদি 5-7টা ক্লাস বেশি লাগে আমি বেশি নেব ইনশাল্লাহ, ঠিক আছে? তবে আমার কাছে যেহেতু আমার স্মার্ট বোর্ডে ডিজিটাল স্টুডিওতে এটা আমার প্রথম ব্যাচ, এর আগেও আমি ব্যাচ পড়িয়েছি ওটা হোয়াইট বোর্ডে, এটা আমার কাছে একটা মানে চ্যালেঞ্জ। আমি ইনশাল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, ঠিক আছে? টাকা এখানে বড় কথা নয়, আমি সেবাটা দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে কি আপনারাই পরবর্তীতে আমাকে স্টুডেন্ট দিবেন, ওই সেবাটা আপনাকে দিতে হবে। আপনি আমার কাছ থেকে আজকে একটা জিনিস ক্রয় করলেন, সেবা নিলেন, আমি যদি ভালো সার্ভিসটা না দেই, পরবর্তীতে আপনি আমার কাছে আসবেন না, অন্যকে দিবেন দূরের কথা। মায়ের দোয়া, আসসালামু আলাইকুম স্যার, রাজবাড়ি থেকে। সারা বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ মিরপুর থেকে। ইমামুল হচ্ছে দেখছেন জামালপুর থেকে। শুভ কুমার দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কিন্তু সারা দেশে খুব মজার মানে ভিডিও চলছে দেখছি। হ্যাঁ, সবাই বলতেছে ইন্ডিয়া তো একা ব্রাহ্মণবাড়িয়ার সাথেই পারবে না। তারপর হচ্ছে সাদিয়া জাহান ইতি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আল হুসনা ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপর হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা কথা বলেছি 5 মিনিটের মতো, ঠিক আছে? আমি যেই কথাগুলো সাদিয়া রাজশাহী থেকে, ঠিক আছে? আজকে এটা আমাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, কক্সবাজার থেকে দেখছেন হচ্ছে আদনান শিহাব। সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছে, যেহেতু প্রথম ক্লাস সবাই আগ্রহ নিয়ে একটু কমেন্ট করেছে স্যারের সাথে পরিচিত হওয়ার জন্য। সাদিয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? নেত্রকোনা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। জাউর রহমান ফারুকি আমাদের শ্রদ্ধেয় একজন ইমাম, আমাদের কোর্সে এখন পর্যন্ত 2জন ইমাম সাহেব, খতিব সাহেব ভর্তি হয়েছেন। তারা নিবন্ধন পরীক্ষা দিবেন। আল্লাহ তাআলা তাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আর আমাদের জন্য এই 2জন ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য প্লাস হচ্ছে আমাদের অন্য যেই ভাই বোনরা আমাদের সাথে কোর্স করতেছে দোয়া করবেন, ঠিক আছে? উম্মে আয়মান ঢাকা গাজীপুর থেকে। মোসাম্মদ তানিশা খাতুন কুষ্টিয়া থেকে, ঠিক আছে? অনেকের কমেন্ট পড়লাম। ফিরোজ আল মামুন ভাই, উনিও ইমাম, মুন্সিগঞ্জ থেকে দেখছেন। থ্যাংক ইউ, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে 2জন ইমাম আছেন, আমি আপনাদের শিক্ষক আছি, আর অন্য ভাই বোনরা আছেন। আমি শুরুতে যেটা বলছি যে আমরা মানুষ মাত্রই, আমরা ভুল করতেই পারি, আমাদের অনেক লিমিটেশন। আমি অঙ্ক পারি না, কিন্তু আপনাদের চেয়ে হয়তো তুলনামূলক একটু বেশি পারি, তাই আপনাদেরকে পড়ানোর জন্য সাহস করে দাঁড়িয়েছি। হ্যাঁ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদেরকে গণিত বোঝানোর যেই শক্তিটা আমাকে যেন দেয়, সেই দোয়া করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দোয়া করবেন, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে অঙ্ক একটা আমি আটকে যেতে পারি, আটকে গেলে এটি স্কিপ করবো, আমরা হয়তো পরবর্তীতে এটা আমি বাসায় দেখে পরে ক্লাসে আমি এটা সলভ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ আমরা মানুষ, আমাদের অনেক সময় অনেক দেখা গেছে ব্রেন প্রপারলি ফাংশন করে না। এটা প্রথম ক্লাস হিসেবে আমি বলছি। ইমরান হচ্ছে কুমিল্লা থেকে দেখছি। কুমিল্লা স্যার, সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং কয়টা থেকে ক্লাস হবে? সপ্তাহে 3টা ক্লাস, 1 দিন পরীক্ষা। তবে আমরা এই আস্তে আস্তে আমরা মানে শিডিউলে ঢোকার চেষ্টা করবো। 9:30 থেকে নেওয়ার পরিকল্পনা আমার ক্লাসগুলো। যেহেতু আমরা সবাই বড়, অনেক সময় ব্যস্ত থাকি, এই জন্য আমরা 9:30 থেকে নেওয়ার পরিকল্পনা। ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। ওকে, খেয়াল করেন যে আমরা 0 থেকে শুরু করব। যে আমাদের অঙ্ক শুরু হয়েছে কোত্থেকে দেখেন, এই যে 0 থেকে, 0 বা 0, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো কি? খেয়াল করেন, আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এগুলো কি? এই যে এগুলো, এই যে এখানে লিখেছি 10টা, তাই না? 10টি। এই 10টিকে বলা হয় হচ্ছে, কি বলা হয় বলেন তো? এগুলোকে কি বলা হয়? অঙ্ক না সংখ্যা? দেখি, অঙ্ক না সংখ্যা? এগুলো হচ্ছে, এই 10টা হচ্ছে অঙ্ক, এই 10টা হচ্ছে অঙ্ক। এখন সংখ্যা কি? এই 10টা মিলে যদি হয়, মনে করেন যে এই 1 আর 2 মিলে যদি হয় 12, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? এখন প্রিয় ভাই খেয়াল করেন, এই যে অঙ্ক রয়েছে, এই অঙ্ক 2 প্রকার। এই অঙ্ক 2 প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক। এই যে 1 থেকে 8 পর্যন্ত যেগুলো, 9 পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর 0টা হচ্ছে সহকারী অঙ্ক। বুঝতে পেরেছেন? এগুলো অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, যারা অঙ্ক বলেছেন ঠিক আছে, এগুলো অঙ্ক। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে আমার যে মোবাইল নম্বরটা 01721298617, এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো? দেখি, এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো? দ্রুত বলবেন, ঠিক আছে? এখানে কয়টা সংখ্যা আছে দ্রুত বলবেন।
এই যে আমার মোবাইল নাম্বারটা, এখানে কয়টা সংখ্যা আছে দ্রুত বলবেন, হ্যাঁ? 01721298617, এখানে কয়টা সংখ্যা আছে দ্রুত বলবেন। একেবারে দেখেন বেসিক থেকে আমরা শিখি, একদম জিরো থেকে। এখানে কয়টা সংখ্যা আছে? এই যে আমার মোবাইল নাম্বারে কয়টা সংখ্যা আছে দ্রুত বলবেন। হ্যাঁ, শুভকুমার দাস উত্তর দিয়েছেন হচ্ছে 11টি। তারপর হচ্ছে মায়ের দোয়া দিয়েছেন 5টি, মুস্তাকিম খান 11টি, সাজিদুল হক 1টি, জিয়াউর রহমান ফারুকি 11টি, সাজিদুল হক 1টি। একজনের এখন আসতেছে হচ্ছে ইমামুল হোসেন 1টি। যারা 1টি দিয়েছেন শুধুমাত্র তাদের হয়েছে, যারা 1টি দিয়েছেন শুধুমাত্র তাদের হয়েছে। খেয়াল করেন, এই মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার বলছি না, নাম্বার এর বাংলায় হচ্ছে সংখ্যা, বাংলায় হচ্ছে সংখ্যা, নাম্বারের বাংলায় হচ্ছে সংখ্যা। তার মানে এখানে কয়টি মোবাইল নাম্বার বলেন তো ভাই? যদি বলি ইংরেজিতে বললে সহজ বোঝা যায়, যদি বলতাম যে এখানে কয়টি মোবাইল নাম্বার সবাই পারতো যে 1টি মোবাইল নাম্বার, কিন্তু যখন বলছে এখানে কয়টি সংখ্যা তখনই পেস লেগে গেছে, 11টি না 1টি, 11টি না 1টি, কনফিউজ হয়ে গেছে। এখানে 1টি মোবাইল নাম্বার আর নাম্বারের বাংলা হচ্ছে সংখ্যা, তার মানে 1টি সংখ্যা। এখানে আপনি যদি আমার কাছে চান, কি চাইবেন যে স্যার আপনার মোবাইল নাম্বারগুলো দেন না আপনার মোবাইল নাম্বারটি দেন? অবশ্যই বলবেন যে মোবাইল নাম্বারটি দেন। মানে টি বসে কখন? 1টির ক্ষেত্রে, হ্যাঁ 1টির ক্ষেত্রে। তাহলে এখানে 1টি নাম্বার, হ্যাঁ, বা 1টি সংখ্যা, কিন্তু এখানে ডিজিট হচ্ছে 11টি, ডিজিট বা অঙ্ক হচ্ছে 11টি। অঙ্ক হচ্ছে কয়টি প্রিয় ভাই? অঙ্ক হচ্ছে 11টি। তাহলে অঙ্ক আর সংখ্যা, এবং আমি এখানে লিখে রেখেছি অঙ্কের, খেয়াল করেন যে অঙ্কের ইংরেজি ডিজিট, সংখ্যা বনাম সংখ্যার ইংরেজি নাম্বার। দেখেন, এটা আমি বলছি যে আমার এই কোর্সটা এখন বাংলাদেশের সকল চাকরির জন্য, ব্যাংক, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, যে কোনো চাকরির জন্য আমার এই কোর্সটা। এজন্য আমি ফাঁকে ফাঁকে ইংরেজি টার্মগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেন ইংরেজি ম্যাথে আসলেও পারেন আপনি। তার মানে এই যে অঙ্ক ইংরেজি হচ্ছে ডিজিট, এখানে 11টি ডিজিট, এবং হচ্ছে সংখ্যা হচ্ছে বা নাম্বার হচ্ছে 1টি। এটা ক্লিয়ার কিনা? 1টি ক্লিয়ার। তার মানে অঙ্ক আর সংখ্যার ব্যবধানটা ক্লিয়ার কিনা? এখানে আর কেউ ভুল করবেন কিনা? অঙ্ক আর সংখ্যা ক্লিয়ার কিনা? দ্রুত ক্লিয়ার কিনা জানাবেন। অপূর্ব চৌধুরী, উপরে তো হেডিং দেওয়ার ডিজিট অ্যান্ড নাম্বার, হ্যাঁ ডিজিট অ্যান্ড নাম্বার, এ তো আমাদের ডিজিটাল নাম্বার, আমরা এরপরে নাম্বারে যাব। আর এখন ব্যবধানটা বুঝালাম যে ডিজিট আর নাম্বারের পার্থক্য কী, বা অঙ্ক বা সংখ্যার পার্থক্য কী, ঠিক আছে? এটা ক্লিয়ার? রোমানা ক্লিয়ার, তুহিন ক্লিয়ার, এভরি ওয়ান ক্লিয়ার, ওকে? আচ্ছা, তার মানে হচ্ছে সার্থক অঙ্ক, সহকারী অঙ্ক, এটাও ক্লিয়ার? 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত, আর 0টা হচ্ছে সহকারী। জি ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা এরপরের স্লাইডে যাই। এই যে এখানে আসেন, সংখ্যা, অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে সংখ্যা হয়, অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে। এখন আমরা একটু আগে শিখছি কি, খেয়াল করেন প্রিয় ভাই, যে 1, 2, 3 এগুলো কি অঙ্ক, তাই না? এটা শিখছেন না? অঙ্ক, কিন্তু এগুলো সংখ্যা হতে পারে। যদি আমি বলি যে একটি কলম, 2টি কলা যদি বলি, তাহলে তখন এটি পরিমাণ বোঝায়। খেয়াল করেন, অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে সংখ্যা হয়ে যায়, অঙ্ক দ্বারা যদি পরিমাণ বোঝায় সেটা সংখ্যা হয়ে যায়। আর এভাবে 2টি অঙ্ক মিলে, মনে করেন যে 10 থেকে শুরু করে উপরে যা যা আছে 10, 11, এগুলো তো সংখ্যাই, কিন্তু অঙ্কও মাঝে মাঝে সংখ্যা হয়ে যায় যদি সেটা পরিমাণ বোঝায়। যেমন বললাম কি, একটি কলম, 2টি কলা, এই টাইপের যদি বোঝায় তাহলে কি হবে? যদি এখানে অঙ্ক, সে হয়ে যাবে সংখ্যা। বুঝতে পেরেছেন? হয়ে যাবে সংখ্যা। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে খেয়াল করেন প্রিয় ভাই, তাহলে খেয়াল করেন, তার মানে আমরা সংখ্যা, অঙ্ক কখন সংখ্যা এটা বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। এখন দেখেন সংখ্যার স্থানীয় মান, সংখ্যার স্থানীয় মান এটা আমরা দেখব। স্থানীয় মান, স্থানীয় মানের ইংরেজি হচ্ছে প্লেস। প্লেস মানে স্থান না? যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চান, প্লেস, এটা আমি দেখাচ্ছি যে স্থানীয় মান মানে কি, স্থান মানে হচ্ছে প্লেস, প্লেস ভ্যালু। আচ্ছা, খেয়াল করেন, আমরা এই যে আমি 3টা জিনিস দেখালাম, এটা একক, দশক, শতক,
এই 6-এর মান হচ্ছে 6, যেহেতু এটা এককের ঘরে আছে। তারপরে এই দিক থেকে আসলে দ্বিতীয় যে 6টা, এটার সাথে 10 গুণ হবে, এটা দশক, এটার ভ্যালু হচ্ছে 6 ইন্টু 10, তার মানে 60। তৃতীয় যেটা শতক, এটার ভ্যালু হবে 6 ইন্টু 100 বা 100, মানে 600। এবার আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত এই সিরিজটা আশা করি আপনারা জানেন, তাই না? জাস্ট আমি স্থানীয় মানটা কি সেটা দেখালাম। ওকে, স্থানীয় মানটা ক্লিয়ার কিনা? স্থানীয় মান, এটা হচ্ছে স্থানীয় মান। এখন আসেন, স্থানীয় মানটা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করবেন দ্রুত, দুই একজন একটু দ্রুত রেসপন্স করবেন যে ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, স্থানীয় মানের পরে এখানে একটা টার্ম আছে, দেখেন, হ্যাঁ, কি বলছে? সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 5 ইন, এই যে 54538 এই সংখ্যার ভিতরে বলছে কি প্লেস ভ্যালু এবং হচ্ছে ফেস ভ্যালু, পাঁচের খেয়াল করেন প্রিয় ভাই, এখানে বলছে কি এই যে একটা হচ্ছে প্লেস ভ্যালু, একটা হচ্ছে ফেস ভ্যালু। এই যে 5-এর এই সংখ্যার ভিতরে 5-এর প্লেস ভ্যালু কত আর ফেস ভ্যালু কত, এটার সাম চাইছে, সাম যোগফল চেয়েছে, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন, এই 5-এর প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালুটা কত? প্লেস ভ্যালু মানে হচ্ছে একক, দশক, শতক, মানে শতকের ঘর আছে, তার মানে হচ্ছে এটা 500, এটা হচ্ছে প্লেস ভ্যালু 500। আর ফেস ভ্যালু মানে হচ্ছে দেখে, মানে ফেস দেখে যা মনে হয়, ফেস ভ্যালুটা খুবই সহজ, মানে ফেস দেখে যা মনে হয়, ফেস দেখলে কি মনে, এটা তো 5ই, তার মানে এটা হচ্ছে ফেস ভ্যালুটা হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? ফেস ভ্যালু 5, আর এই দুইটার সাম চাইছে, সাম মানে কি সমষ্টি বা যোগফল, তার মানে 500 আর 5-এ কত, 505। ক্লিয়ার কিনা এটা? স্থানীয় মান ক্লিয়ার, 505। জাহিদুল, বুঝতে পেরেছেন? এটা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই থিঙ্কিংটা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু। ব্যাংকের ম্যাথ আর হচ্ছে বিসিএস ম্যাথ বা অন্য সকল ম্যাথ কাছাকাছি, একটা বাংলা আর ইংরেজি। আর এই ক্ষেত্রে যে ইংরেজি টার্মগুলো দরকার আমি ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে এই যে সংখ্যা রেখাটা আপনারা দেখছেন না ছোটবেলা বইয়ে, সংখ্যা রেখায় যার মানে ভ্যালুটা বাস্তব, ওইটাই শুধু সংখ্যা রেখা ফেলা যায়। মনে করেন যে এই যে একটা সংখ্যা রেখা, চিন্তা করি, এই যে এটা 0, এদিকে হচ্ছে +1, +2, +3, আর এদিকে হচ্ছে -1, -2, -3, এভাবে। এটা হচ্ছে +∞, আর এদিকে গেলে হচ্ছে মনে করেন যে -∞, ঠিক না? এভাবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, যেটার একটা বাস্তব মান আছে, জাস্ট ওইটাকেই আপনি, সেটা মাইনাস হোক প্লাস হোক, আপনি সংখ্যা রেখায় দিতে পারবেন। যেটা অবাস্তব মান, সেটা আপনি কোনোদিন সংখ্যা রেখায় চিন্তা করতে পারবেন না। তো জটিল সংখ্যা হচ্ছে একটা অবাস্তব মান, কমপ্লেক্স নাম্বার হচ্ছে অবাস্তব মান। যেমন গণিতে বাস্তব সংখ্যা হলো একটি অবিচ্ছিন্ন পরিমাণের মান, ঠিক আছে, যা একটি রেখা বরাবর দূরত্ব উপস্থাপন করে বা প্রদর্শন করে, যে বাস্তব সংখ্যাটা, এটা হচ্ছে একটা বাস্তব মান, এটাই করি। কিন্তু এর ব্যতিক্রম যেটা, এর ভিন্ন যেটা বাস্তব নয়, সেটাই জটিল। কথা শেষ। বুঝতে পেরেছেন? সার্জু ফেস ভ্যালু হ্যাঁ হয়েছে। আচ্ছা, তার মানে আমরা বাস্তব সংখ্যাটা, তারপরে আমরা দেখি যে এরপরে কি আছে, জটিল সংখ্যাটা। হ্যাঁ, জটিল সংখ্যাটা, তার মানে বাস্তব সংখ্যা নয় এমন সব সংখ্যায় জটিল সংখ্যা, ঠিক আছে? জটিল সংখ্যার ক্ষেত্রে কি, এটা একটা কাল্পনিক। আপনি যদি এটা উইকিপিডিয়াতে সার্চ দেন, তখন এটা সম্পর্কে আপনি যে তথ্যগুলো পাবেন, এই যে এখানে একটা তথ্য, সুন্দর একটা তথ্য আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক মানে কি, যেটা বাস্তবে কোনো কিছু নেই। বুঝতে পেরেছেন? যে কাল্পনিক, এটা বাস্তব কোনো রূপ নেই, ঠিক আছে? কাল্পনিক একটা জিনিস। এটা কখন আসে? মনে করেন যে একটা আছে, রাশি হচ্ছে x² + 1 = 0। আপনি এখানে যদি আমি বলি যে x-এর মানটা বের করেন, খেয়াল করেন কি হয়, দেখেন, x-এর মানটা আমি যদি এই পাশে x² রাখি, ওই পাশে গেলে -1। তারপরে যদি আমি এই x² দূর করতে চাই, যদি x-এর মান বের করতে চাই, x² দূর করতে হবে, উভয় পাশে কী করতে হবে, রুট করতে হবে। রুট করলে খেয়াল করেন, তাহলে x-এর ভ্যালু আসে হচ্ছে x =
√-1, এই জিনিসটাই হচ্ছে একটা অবাস্তব মান। কারণ রুটের ভিতরে মাইনাস থাকলে এটার কোনো মান আসে না, অবাস্তব হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটি হচ্ছে অবাস্তব বা জটিল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, রোমানা, খুশবু কোন জিনিসটা বুঝতে পারেননি একটু বলেন। আর বাকিরা জটিল সংখ্যা এটা বুঝছেন কি না। আর আমরা অঙ্ক করতে করতে ইনশাল্লাহ শিখবো। জটিল সংখ্যা নিয়ে আমাদের চাকরি পরীক্ষা খুব বেশি আসে না, বিসিএসে মাঝে মাঝে দুই একটা, অন্য চাকরি পরীক্ষা খুব বেশি আসে না। হ্যাঁ, তাই জটিল সংখ্যা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এটা হায়ার ম্যাথের একটা থিঙ্কিং। যেহেতু আপনারা চাকরি পরীক্ষা মানে গণিত শিখতে আসছেন, আপনারা গণিতে খুব বেশি এক্সপার্ট হতে কেউ এত না যে আমি গণিতে ডক্টরেট করবো না। এজন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমাদের আয়োজন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটা জটিল সংখ্যার ধারণা। রিয়েল নাম্বার হচ্ছে কি? হ্যাঁ, রোমানা, খুশবু দেখেন, রিয়েল নাম্বার হচ্ছে কি? এই যে সংখ্যা রেখাটা আছে না আমাদের, এখানে 0, এখানে হচ্ছে এদিকে হচ্ছে প্লাসের মান +2, আর এদিকে হচ্ছে মাইনাসের মান। হ্যাঁ, যত মাইনাস হবে এদিকে প্লাস। আমরা যেই মানটা মানে একটা মান কল্পনা করতে পারি, হ্যাঁ, ওইটাই হচ্ছে বাস্তব। আর যেটা মান কল্পনা করতে পারি না সেটা অবাস্তব। আমরা এখানে আপনি বাস্তব চিন্তা করেন, 0, -1, -2, +2, +3, মানে যা মান আছে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো চলুন, বাস্তব সংখ্যা হচ্ছে তার মানে কি 0, তারপরে প্লাসের সকল মান, প্লাস মাইনাসের সকল মান। ওকে, প্লাস মাইনাসের সকল মান। ক্লিয়ার? রিয়েল নাম্বারটা এই যে আরেকবার বললাম যে 0 এবং প্লাস মাইনাসের সকল মানই হচ্ছে রিয়েল নাম্বার। আর এছাড়া যা আছে তা হচ্ছে অবাস্তব বা জটিল সংখ্যা। এর মানটা হবে √/- দিয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, জিয়াউল রহমান ফারুকি ভাই যেটা বলছেন সেটাও ঠিক আছে, যে সকল মূলদ অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। সেটা আমরা আস্তে আস্তে পরে দেখব। ঠিক আছে? আর সকল সংখ্যা মানে এই এখানে যা আছে সবগুলো হচ্ছে মূলদ অমূলদ, এবং এই সবগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে আসেন কি আছে দেখি। নিচের কোনটি বাস্তব সংখ্যা? এই যে দেখেন, নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? এখন বলেন কোনটি বাস্তব সংখ্যা নয়? এটা আসছে একটা পরীক্ষায়, এটা বলেন কোনটি বাস্তব সংখ্যা নয়? দ্রুত বলেন প্রিয় শিক্ষার্থীরা, কোনটি বাস্তব সংখ্যা নয়? দ্রুত বলেন, দ্রুত কমেন্ট করেন যে কোনটি বাস্তব সংখ্যা নয়। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসটি আজকে 65 জনে লাইভ করতেছে। আমাদের কোর্সে মনে হয় 180 জনের মতো ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 65 জনের মতো লাইভ করতেছে। এটা কিন্তু আমরা যারা অনলাইনে ক্লাস করি এটা কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ। কারণ সাধারণত 10 থেকে 20% লাইভ করি, কিন্তু এটা অনেক পার্সেন্টেজ। 0, একটু আগে কি বললাম তাসলিমা আক্তার, যে 0 থেকে, একটু আগে কি বললাম যে 0 প্লাস মাইনাস সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। একটু আগে বললাম যে 0 প্লাস মাইনাসের সকল সংখ্যা বাস্তব। আপনি কিভাবে 0 উত্তর করলেন? হ্যাঁ, এটা বাস্তব, এটা বাস্তব। আর অবাস্তব বা জটিল কোনটা বলছি? যেটা রুটের ভিতরে মাইনাস থাকবে, রুটের ভিতরে যেটা মাইনাস থাকবে সেটা হচ্ছে জটিল বা অবাস্তব। রুটের ভিতরে যেটা মাইনাস থাকবে, রুটের ভিতরে যেটা মাইনাস একটাই আছে, যে রুটের ভিতরে -3। উত্তরে ম্যাক্সিমাম উত্তর দিয়েছে একজন ভুল করেছেন, ভুল করা যাবে না। এই তো গুড, সবাই উত্তর দিয়েছে। বুঝতে পেরেছেন তাহলে, ঠিক না? যে রুটের ভিতরে যখন মাইনাস থাকে সেটা হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে? সেটা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। কারণ আপনি ক্যালকুলেটর হাতে নেন, রুটের ভিতরে মাইনাস দেন, কোনো ক্যালকুলেশন আসবে না, দেখাইতে পারে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছে, সবার উত্তর হয়েছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে এই অঙ্কটা আমরা করবো এখন। এটা হচ্ছে 44 বিসিএসে এসেছে। ঠিক আছে? বিসিএসে একমাত্র আসে জটিল সংখ্যা থেকে, তাও সব সময় আসে না, যেহেতু একটা হায়ার ম্যাথের ইন্টারমিডিয়েটের একটা সাবজেক্ট তো টপিক, এই জন্য হয়তো বিসিএসে তারাও অনেক সময় দিতে চায় না। তো অনেক বিটলা শিক্ষক থাকতে পারে যে একটু প্যাচ লাগানোর জন্য দিয়ে দিতে পারে। তো এর জন্য আমরা জাস্ট একটা যেই টাইপের অঙ্কটা আসে ওই টাইপটা আমরা একটু করার চেষ্টা করতেছি। চলুন খেয়াল করেন যে এইটা এখানে একটা সূচকের সূত্র ব্যবহার হয়েছে। সূচকের সূত্রটা হচ্ছে এরকম, যে সূচকের অধ্যায়ের সূত্র, কিন্তু এখন আমাদের জটিল সংখ্যার আলোচনায় চলে আসছে, এটা আমরা এই জন্য একটু ওই সূত্রটা দেখছি। যদি এক্সের উপরে -m থাকে,
এটা এইভাবে লিখবেন যে সূত্রটা এইটা খেয়াল করেন কীভাবে লিখছি, এই মাইনাসের জন্য এটা এইভাবে আমি ইনভার্স করে দিছি, ভগ্নাংশ করে দিছি। আর হচ্ছে খেয়াল করেন যে এই এন মানটা নিচে চলে আসছে এক্সের উপরে, জাস্ট মাইনাসটা রিমুভ হয়ে গেছে, উপরে এক দিছি, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, জাস্ট এটা সিম্পল। তার মানে যদি এরকম হইতো কি লিখতাম, তাহলে লিখতাম উপরে এক আর হচ্ছে এই এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় হচ্ছে 5, তাহলে এখানে 5 দিব, ঠিক কি না? যদি এরকম থাকে, মনে করেন এই ক থাকে এখানে, এখানে ক থাকে, তাহলে এটা কত হবে যে এক্স টু দি পাওয়ার মাইনাস ক, তার মানে লিখবো এইটা, যা থাকে তাই, বুঝছেন কি না? ইমরান ভাই উত্তর করে ফেলছি, ইমরান ভাই একজন উত্তর করে ফেলছে, ঠিক আছে, গুড। ইমরান ভাই অসাধারণ স্যার, অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ তালা যেন আপনাদের সেই মন জয় করে যেন পড়াতে পারে, সেই শক্তি যেন আল্লাহ তালা দেয়, সেই দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই সূত্রটা বুঝছেন কিনা আপনারা? এই সূত্রটা তাহলে আমি এই অঙ্কেতে যাব। হ্যাঁ, এই সূত্রটা বুঝলে আমি অঙ্কেতে যাব, প্রিয় ভাই, এই সূত্রটা বুঝলে আমি হচ্ছে অঙ্কেতে যাব, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে তাহলে এখানে মাইনাস এত আছে, তাহলে আমি এটা লিখতে পারি কি, এরকম লিখতে পারি, এটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা বোঝার আগে আমার এখানে আই জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা, আই স্কোয়ার সমান হচ্ছে 1, -1, আই স্কোয়ার সমান হচ্ছে -1। এখন খেয়াল করেন, আমি যদি এটাকে যদি এই আবার যদি স্কোয়ার দিই, তার মানে এটা স্কোয়ার হয়ে যায়, তার মানে এখানে কি হয়, আই টু দি পাওয়ার 4 হয় আর এটা হচ্ছে 1 হয়। এটা বুঝছেন কিনা? আই টু দি পাওয়ার 4 আর এটা আই টু দি পাওয়ার 4 মান হচ্ছে কি 1, এটা বুঝছেন? ওই যে আমি শুরুতে একটা লিখেছিলাম না যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাইলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, ঠিক আছে? আর এটাই হচ্ছে আই স্কোয়ার সমান হচ্ছে -1, এই ধারণা থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আই স্কোয়ার সমান হচ্ছে -1, যদি আমি মাইনাসটাকে রিমুভ করতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম, উভয়কে বর্গ করলে কী হয়ে যায় দেখেন, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। আচ্ছা, এতটুকু। তার মানে এখানে আসেন, আমার এখানে আয়ের উপরে 49 আছে, তাহলে আয়ের উপরে 4, তারপরে দিলাম 12, কত হইল দেখেন, এখানে এই যে এতটুকুর মান হচ্ছে 1, আর এই যে 4 আর 12 গুণ করলে 4 বার 48, 48টা আই, আরেকটা আই গুণ দিয়ে সাথে রাখলাম, 49টা আই হয়েছে, 49টা আই হয়েছে, এখানে 49টা আই। এখন খেয়াল করেন, এই যে এতটুকুর ভ্যালু ভিতরের এই যে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, 1 এর উপরে পাওয়ার যদি মানে যতই হোক, হ্যাঁ, এটা মানটা 1ই থাকবে। হ্যাঁ, 1 এর উপরে 12 আছে, তার মানে কি 1 12 বার গুণ হবে, 12 বার গুণ করলে 1ই হয়, ঠিক আছে, 1ই হয়। তার মানে আমার এতটুকুর ভ্যালু কত দেখেন, এই এতটুকুর ভ্যালু হচ্ছে 1 ইন্টু হচ্ছে আই। আচ্ছা, এখন দেখেন এই আইটা আমি এখান থেকে রিমুভ করে উপরে নিতে চাই, তাহলে উভয় পক্ষকে আই দিয়ে গুণ দেন। এখানে আই দিয়ে যদি গুণ দেই, এখানে আমরা এই জায়গাটা আমি মুছে ফেলি এখন। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছার চেষ্টা করি। তাহলে আই দিয়ে গুণ দিলে এখানে আমি দেখাচ্ছি, এটা উপরে হচ্ছে দেখেন আই, নিচে হচ্ছে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1 আর উপরে হচ্ছে আই, তার মানে এই -1টা উপরে চলে যাবে, তার মানে হচ্ছে -i। এটা ক্লিয়ার কিনা? ইতি সাদিয়া বলছে একটা অপ্রাসঙ্গিক কথা বলছেন, রেকর্ডিংটা কখন পাওয়া যাবে? রেকর্ডিং তো এটা শেষে তো ক্লাসটা রেকর্ড থেকে যাবে। আপনি কি আমাদের টেকনিক্যাল জিনিসটা বুঝতে পারেননি? এই ক্লাস শেষে তো এটা রেকর্ড থাকবে। সাজিদুল হচ্ছে -i, তা হচ্ছে ইমরান -i, হ্যাঁ -i। এটা বুঝতেছেন কি না? যারা একটু দুর্বল রয়েছেন তারা এই ভিডিওটা বারবার দেখবেন এই জায়গায়। হ্যাঁ, এটা জটিল সংখ্যার ধারণা, সাধারণত আপনি হয়তো অনেক স্টুডেন্ট আছেন জীবনে প্রথম দেখছেন, স্বাভাবিকভাবে প্রথম মানে যেই পথে হাঁটবেন সেই পথে একটু অপরিচিত লাগবে, একটু মানে ভয় লাগবে, স্বাভাবিক, ঠিক না? কিন্তু আপনি 2বার দেখলে ঠিক হয়ে যাবে। আই কেন আই টু দি পাওয়ার 4 কেন হলো ভাই? আই টু দি পাওয়ার 4 হয়েছে, দেখেন আই স্কোয়ারের মান হচ্ছে -1, এই মাইনাসটা রিমুভ করার জন্য কী করছি, উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হয়, এই যে 4 1 হয়। আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, এই যে এখানে 49টা আই আছে, এখানে 48টা আই লিখে ফেলছি। হ্যাঁ, আই টু দি পাওয়ার 4 মানে 1, তারপরে এর উপরে পাওয়ার, এই 1 এর উপরে পাওয়ার 12,
তার মানে হচ্ছে 1 এর উপরে পাওয়ার 12 থাকলে 12ই হয়। বুঝতে পেরেছেন? অনেক সহজ রিপা খান, থ্যাংক ইউ। এই যে অপূর্ব চৌধুরী, এটা আবার রিপিট করলাম, ঠিক আছে, যে আই এর মান উপরে কেন 4 হলো, এটাকে 1 করার জন্য, কারণ আই স্কোয়ার ইকুয়াল টু -1। এই -1টা দূর করার জন্য আমরা কি করছি, উভয়পক্ষকে বর্গ করছি। বর্গ করাতে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে r⁴ হয়েছে আর এখানে 1 আছে, তাহলে r⁴ এর মান 1। ঠিক আছে, আপনি খেয়াল করেন, তার মানে এখানে আপনি ভেঙে ভেঙে যদি r⁴ r⁴ 12 বার লিখেন, তাহলে 12 বারের জন্য কি আসবে, 12টা 1 আসবে, 12টা 1 গুণ আকারে আছে, তাহলে 12টা 1 গুণ আকারে থাকলে কি হবে, একই হবে, ঠিক না? যোগ থাকলে না বাড়বে, কিন্তু গুণাকার থাকলে ইয়ে হবে। হ্যাঁ, এরপরে একটা আই রয়ে গেছে 12, এই যে এটা 12 বার লিখলে 48টা আই চলে যায়, আরেকটা আই হচ্ছে আলাদা রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, সার্জু বলছে আমার জন্য এই ম্যাথ নতুন, বা হ্যাঁ নতুন যারা তারা একটু কষ্ট হবে। 12 আসলো কীভাবে, এই যে এখানে দেখেন 49 না, তো আমি এখানে 49-এর হিসাব মিলাতে হবে, এখানে 4 আর 12, 4 বার 48, আর এখানে একটাই 49টাই, বুঝছেন কি না? যারা মানে প্রথম জটিল সংখ্যা দেখছে এদের কাছে হিমশিম খাচ্ছে, ঠিক আছে? যারা বিসিএস দিবেন না এই জিনিসটা তারা দেখবেন না। আমি যেহেতু এটা একটা কম্বাইন্ড কোর্স, ঠিক আছে, আমি অনেক সহজ জিনিস দেখাবো, অনেক কঠিন জিনিসও দেখাবো, কিন্তু আমি ফাঁকে বলে দিব কোনটা কারা দেখবেন। এটা যারা বিসিএস দিবেন না তারা দেখবেন না। আলোর প্রতীক প্রথম দেখলাম, হ্যাঁ প্রথম, ঠিক আছে, এটা বিসিএস এর জন্য শুধু দরকার। ওকে, থ্যাংক ইউ। যারা বিসিএস দিতে পারবে তারা এটা সহজে বুঝতে পারবে। এখানে সেম টাইপের অঙ্ক আছে 3টা, আমি এটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই অঙ্কটা আসেন, এটা একটু দেখাচ্ছি, হ্যাঁ এটা একটু দেখাচ্ছি, যে √8 ইন্টু √2। নর্মালি আমরা কি করব দেখেন, আমরা কি জানি যে নর্মালি আমরা যেটা করতাম যে এই দুইটা গুণ করে দিব, যেহেতু এরকম আছে যে -8 ইন্টু -2, তাই না? গুণ করে দিলে কি হয়, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +16, তার মানে হচ্ছে, আর 16-র উপরে রুট আছে, তার মানে 4, উত্তর 4। অনেকে এটা দাগায় চলে আসবেন, ঠিক না? কিন্তু আপনি যদি জটিল সংখ্যার ধারণা না থাকে তাহলে এটা আপনি এইভাবে ভুল ঢাকায় আসবেন, এটা ভুল হয়েছে, 4 হবে না। কেন 4 হবে না সেটা খেয়াল করেন, ঠিক আছে? কেন 4 হবে না সেটা খেয়াল করেন। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে 8 তারপর হচ্ছে ইন্টু -1 এটা লিখতে পারি, তারপর হচ্ছে 2 ইন্টু -1, তাই না? আচ্ছা, খেয়াল করেন আমাদের আই এর মান হচ্ছে এইটা, আই এর মান হচ্ছে এটা, ঠিক না? আই ইকুয়াল টু হচ্ছে √1, তার মানে আমি এখানের এই জায়গার জন্য একটা আই পাবো, এখানের জন্য একটা আই পাবো, আর সাথে, আচ্ছা তার মানে এখন এই দুটো গুণ করেন, হচ্ছে 16, আর আই যদি আপনি গুণ করেন তার হচ্ছে i²। তার মানে এটার জন্য পাচ্ছি আমি এই যে 16-র উপরে যদি রুট থাকে 4 পাচ্ছি, আর i² জন্য পাচ্ছি হচ্ছে আমি -1, তার মানে হচ্ছে -4। বুঝতে পেরেছেন স্যার? ভাগ্যক্রমে 46 বিসিএস পিলি কোয়ালিফাই করেছি, তাই রিটেন ম্যাথের জন্য কি একটু পরামর্শ দিবেন? ইনশাল্লাহ এই কোর্স থেকে ইনশাল্লাহ আপনি অনেকটা হেল্প পেয়ে যাবেন। হ্যাঁ, আমি 46 প্রথমবারই কোয়ালিফাই করে বসে আছি, কিন্তু আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি হয়তো আমি 46 রিটেন দিব কি না, এখন আমি কনফিউজ। হ্যাঁ, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে হয়তো যেতে পারি আপনাদের মাঝখানে সপ্তাহখানেকের মানে ছুটি নিয়ে, কিন্তু আমার আসলে মন টানে না, ঠিক আছে? আমার মন টানে না, আমার মন টানে শুধু আপনাদেরকে পড়াতে, ঠিক আছে? নাজমুল হাসান বলছে যে জটিল সংখ্যা কি আর শুধু শুধু জটিল সংখ্যা নাম হয়েছে, এত আসলেই জটিল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তাহলে -4, উত্তর হবে -4। আচ্ছা, জটিল সংখ্যা শুধুমাত্র বিসিএস এর জন্য লাগবে, অন্য কেউ এটা দেখে মাথা নষ্ট করা দরকার নাই। ওকে, আচ্ছা এখন আসেন এই টার্মগুলো আমরা একটু পরিচিত হই, যে বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা। আমরা মোটামুটি জটিল সংখ্যার টার্মটা পরিচিত হয়ে গেছি। আচ্ছা, এখন দেখেন একটু আগে আরেকজনে এই যে রিয়েল নাম্বার যেটা বাস্তব সংখ্যা আমরা দেখেছি, এই যে প্যাচটাকে দেখেন, এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগায়, যে রিয়েল নাম্বার আর হচ্ছে ন্যাচারাল নাম্বার, অনেকে এই জিনিসটা প্যাচ লাগায়। খেয়াল করেন, রিয়েল নাম্বার হচ্ছে
রিয়েল নাম্বার হচ্ছে মানে বাস্তব সকল সংখ্যা, যেটা একটু আগে আলোচনা করছি যে মানে জটিল সংখ্যা ছাড়া যেই জিনিসের মান কল্পনা করা যায় তার সবই হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা ক্লিয়ার, একটু আগে আলোচনা করছি। ইন্টিজার আর বাস্তব সংখ্যাটা কাছাকাছি। এই যে সংখ্যা রেখায় এখানে 0, এদিকে গেলে হচ্ছে প্লাসের 1 2 3, এদিকে গেলে হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3, যত সংখ্যা আছে এগুলো হচ্ছে সবগুলোকে বলা হয় ইন্টিজার। তার মানে 0 থেকে শুরু করে প্লাসের মাইনাসের সকল মানকে বলা হয় হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা বলা হয়। খেয়াল করেন তো পূর্ণ সংখ্যা আর বাস্তব সংখ্যার মধ্যে পার্থক্য কি? যেমন 2.3, হ্যাঁ, এইটা আপনি এখানে বসাইতে পারবেন, গ্রাফে বসাইতে পারবেন এই সংখ্যা রেখায়, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? 2.3 কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার? ইন্টিজার নয়, এটা বাস্তব সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পার্থক্যটা বুঝছেন কিনা? যে বাস্তব সকল ইন্টিজারই কিন্তু বাস্তব সংখ্যা, এখানে যা লিখছি সবই কিন্তু বাস্তব সংখ্যার ভিতরেই পড়ে, ঠিক আছে। তার মানে পূর্ণ সংখ্যা তো বুঝিনি, পূর্ণ মানে পূর্ণ রাউন্ড ফিগার, হ্যাঁ, 0 থেকে শুরু করে প্লাসের সকল মান মাইনাসের সকল মান, কিন্তু পূর্ণ এই যে এই ফ্র্যাকশন দশমিক বা ভগ্নাংশ ছাড়া, এটা বুঝতে পেরেছেন? আরাফাত সুমন মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আরাফাত ভাই হচ্ছে আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট। আরাফাত ভাইকে পরিচয় করাই দেই, যারা চাঁদপুর থাকেন, চাঁদপুর ডিসি অফিসে ভাই চাকরি করে, যে কোনো সমস্যা ভাইয়ের সাথে দেখা করবেন, হ্যাঁ, আমার স্টুডেন্টরা, ঠিক আছে। আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, করোনার সময় ভাই আমার কাছে পড়েছিল, তো এই ব্যাচে আমাকে সব করছে ভাই। আপনারা দেখার জন্য এই কোর্সে আমি একটু ক্লাস করতে চাই, আমার দেখতে চাই, এই যে ভাই ক্লাস করতেছে, মাশাল্লাহ ভাই দোয়া করবেন, হ্যাঁ। তার মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা ইন্টিজার গেল, এখন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি দেখেন, এখানে পজিটিভের যত মান আছে এই সংখ্যা রেখায়, পজিটিভের যত মান সকল ধনাত্মক, সকল ধনাত্মক মান, সকল ধনাত্মক মান হচ্ছে, সকল ধনাত্মক মান হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। খেয়াল করেন এটা হচ্ছে ইন্টিজার, পুরোটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এর ভিতরে পজিটিভের মানটা শুধু প্লাসগুলো হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। বুঝতে পেরেছেন ন্যাচারাল নাম্বারটা? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারটা বুঝছেন কিনা ভাই? ন্যাচারাল নাম্বারটা দ্রুত কমেন্ট করেন। তাসপিয়া বলছে কি স্যার পরীক্ষা দিয়ে দেন 46 বিসিএস ক্যাডার পাবো একজন, না ক্যাডার হইলে এভাবে পড়ানোর মতো মানে সময় পাবো না, প্রচুর ব্যস্ততা, ঠিক আছে। ইনশাল্লাহ দোয়া করবেন, অনলাইনে পড়িয়ে আপনারা যদি মানে দোয়া করেন, মানে ক্যাডারের চেয়েও ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ, ঠিক আছে। রোমানা খুশবু ইয়েস, তা হচ্ছে তুইন ইয়েস, এটা ক্লিয়ার। ইমরান ক্লিয়ার। আচ্ছা, ইভেন নাম্বার, ইভেন নাম্বার দেখেন, ইভেন এটা এটা একেবারেই সহজ। ইভেন মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2 4 6 8, এটা আপনারা পারবেন, জাস্ট আমি রাখার জন্য রেখেছি। অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, এটাও পারবেন। 3 1 3 5 7, এটাও পারবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা। এই সবগুলো টার্ম থেকে কিন্তু আমাদের অঙ্ক আসে, এজন্য আমরা কোনো টার্ম কিন্তু বাদ দিইনি, সবগুলো টার্ম কিন্তু জানতে হবে আপনাকে, ঠিক আছে। আর অনেকে মনে করতে পারেন যে সিম্পল সিম্পল জিনিস কেন, জোড় বিজোড় সংখ্যা, জোড় বিজোড় থেকে অঙ্ক আসে, একটু পরে দেখবেন যে জোড় বিজোড়ের কত সুন্দর সুন্দর অঙ্ক আছে, ঠিক আছে। আপনাকে এটা বলবে না যে 4 কি জোড় না বিজোড়, দেখবেন যে এভাবে বলবে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন কত জটিল অঙ্ক দেয়, ঠিক আছে। রিপা জি ক্লিয়ার, তারপর হচ্ছে মেহেদি হাসান, আদনান শিয়াব ক্লিয়ার। আচ্ছা, কনজিকিউটিভ নাম্বারটা কি সেটা বলি। হ্যাঁ, কনজিকিউটিভ নাম্বারের শেষে অনেক আলোচনা আছে, তাও একটু শুরুতে এখন বলে দিচ্ছি। ধারাবাহিক সংখ্যা 1 2 3, একটার পর একটা, একটার পর একটা 4 যেটা আসবে এটা হচ্ছে ধারাবাহিক ক্রমিক সংখ্যা। এখন যদি বলা হয় যে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো, ক্রমিক জোড়, ক্রমিক জোড় বললে 2 এর পরে 3 আসবে না, 4 আসবে, ক্রমিক জোড় বলছে, তারপরে 6 আসবে, মানে জোড়গুলো। যদি বলে ক্রমিক বেজোড়, তার মানে 1 এর পরে 2 আসবে না, 3 আসবে, 3 এর পরে 4 আসবে না, 5 আসবে, এইভাবে মানে বিজোড়গুলো আসবে, ঠিক আছে। তা আশা করি তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপরের স্লাইডে আমরা দেখি কি আছে আমাদের জন্য। এরপরে আমাদের এই স্লাইডে একটা ছক দিয়েছি আপনাদের জন্য, এই ছকটা জাস্ট দেওয়ার জন্যই দেওয়া। এখানে একটা ক্লাসিফিকেশন আছে, আমি একটু দেখাচ্ছি ক্লাসিফিকেশনটা, যে বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশনটা দেখেন, বাস্তব সংখ্যা এই যে একটু আগে যে আমাদের ফিরোজ ভাই মনে হয় বলেছিল যে মূলদ অমূলদ সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা, এটাই যে মূলদ এবং অমূলদ। দেখেন বাস্তব সংখ্যা 2 ভাগে বিভক্ত, মূলদ আর অমূলদ,
ঠিক আছে। আচ্ছা মূলদে আসেন, মূলদ হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। আচ্ছা পূর্ণ সংখ্যাটা কী ভাগে বিভক্ত? আমি যে একটু আগে যেটা গ্রাফ দেখিয়েছিলাম না, হ্যাঁ যেটা গ্রাফ দেখিয়েছিলাম মনে আছে, যে পূর্ণ সংখ্যাটা এই যে একটা গ্রাফ, -1 -2, হ্যাঁ গ্রাফের মধ্যে দেখিয়েছিলাম যে পূর্ণ সংখ্যা এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে দেখেন 3 ভাগ টোটালি, হ্যাঁ এইটা হচ্ছে ধনাত্মক, এইটা হচ্ছে ঋণাত্মক, আর এ হচ্ছে নিরপেক্ষ টাইপের, ঠিক আছে। এ জিরো, এর কোনো নাম নাই, এ কোনো ক্লাসিফিকেশন নাই, জিরো আলাদা, এ নিজে ইউনিক, ঠিক আছে। তার মানে পূর্ণ সংখ্যার 3 ভাগে বিভক্ত, ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে জিরো। ক্লিয়ার এটা? আচ্ছা এটা ক্লিয়ার। তারপরে ধনাত্মক সংখ্যাগুলো দেখেন, ধনাত্মক সংখ্যা আবার 3 ভাগে বিভক্ত, এক হচ্ছে মৌলিক, অমৌলিক আর 1। মৌলিক, অমৌলিক হচ্ছে আর 1, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে যে 1 কি, মৌলিক না অমৌলিক? এটা মৌলিকও না অমৌলিকও না। প্রথম মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, তারপরে 3, তারপর হচ্ছে এই 4 হচ্ছে অমৌলিক, 5 হচ্ছে মৌলিক, 7 মৌলিক, 6 হচ্ছে অমৌলিক। বুঝেছেন যে মৌলিক আর অমৌলিক এখানে দেখাইলাম। এক হচ্ছে মৌলিকও না অমৌলিকও না, আর হচ্ছে এই মৌলিক সংখ্যা হচ্ছে কি, আমরা যদিও বিস্তারিত আলোচনা পরে আছে, যে মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না। দেখেন 2, 3, 5, 7 এগুলোকে অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, কিন্তু 4কে 2 দিয়ে যায়, তারপর 6কে 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে অমৌলিক, ঠিক আছে গেল। তারপরে আসেন ভগ্নাংশ। ভগ্নাংশ 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আপনারা চিনেন যে এরকম থাকে, যে 3/2, তারপর হচ্ছে 3/5 এরকম, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ হচ্ছে এরকম থাকবে 1.222, ঠিক আছে। আচ্ছা এরপরে সাধারণ ভগ্নাংশের ভিতরে ক্লাসিফিকেশন প্রকৃত, অপকৃত, তারপর হচ্ছে দশমিকে হচ্ছে সসীম, অসীম, আবৃত। জাস্ট ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম, এর বিস্তারিত আলোচনা আমরা আস্তে আস্তে যখন মানে এগুলোর চ্যাপ্টার ওয়াইজ আসবে আমরা তখন দেখবো, হ্যাঁ। আচ্ছা এখন আসেন, এই যে বাস্তব সংখ্যার প্রথম অঙ্ক শুরু হয়ে গেল, ঠিক আছে। বাস্তব সংখ্যার প্রথম অঙ্ক শুরু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এই যে আমরা অঙ্কের আলোচনায় ঢুকে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই সংখ্যা গঠন ও অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের সমস্যা বলি, ঠিক আছে। আমি আমার কোর্স প্ল্যানে সংখ্যার একটা ক্লাস দিয়েছি, এখন তো আমার মনে হয় 2টা কি 3টা ক্লাস লাগবে, যে অবস্থা দেখতেছি। যদি একদম বেসিক থেকে মানে ধরে ধরে বুঝাতে যাই অনেক সময় লাগে, ঠিক আছে। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত হবে? খেয়াল করেন, হ্যাঁ এটা 2টা ওয়েতে করা যায়। এটা সাধারণত এই ধরনের অঙ্ক প্রিলিতে বেশিরভাগ আসে, তবে 11 থেকে 20তম গ্রেডের কোনো কোনো চাকরির পরীক্ষায় লিখিতটা আসতে পারে, তাই আমি লিখিত মেথডটা মাঝে মাঝে দেখাবো, ঠিক আছে। যেহেতু আমাদের এটা একটা মানে লিখিত এবং প্রিলি যৌথ কোর্সের মতো আমরা রান করেছি। খেয়াল করেন বলছে কি, একটি সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। মনে করেন যে এই যে একটা সংখ্যা লিখছি আমি 12, এটা স্থান বিনিময় মানে কি, এই 2টা আগে চলে আসবে আর একটা পরে যাবে, তাই না। দেখেন এটা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? এটা ছিল 12, এটা হয়ে গেছে 21, তার মানে প্রায় 9 বৃদ্ধি পেলো, তাই না। তদ্রূপ বলছে কি, একটা সংখ্যা আছে যেটা কত আমরা জানি না, স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। তার মানে এই যে 4টা অপশন আছে না, অপশন টেস্ট করবো আমরা যে কোনটা স্থান বিনিময় করলে মানে উল্টাইলে 54 বৃদ্ধি পায়। এটা 57, স্থান বিনিময় করলে হচ্ছে দেখেন 75, তার মানে 57 থেকে 75 কি 54 বেশি হয় মাত্র? এটা হয় না, তার মানে এটা ক্রস। এরপরে আসেন এটা 75 আছে, তার মানে স্থান বিনিময় করলে হচ্ছে 57 আর কমে যায়, তাইলেও হবে না, বৃদ্ধি পেতে হবে 54 বৃদ্ধি পেতে হবে, এটাও হচ্ছে না। তারপরে এটাতে আসেন, এটা দেখেন 39, এটাকে যদি স্থান বিনিময় করে উল্টাই এরকম হয়। দেখেন এইটা থেকে যদি আপনি 93 থেকে যদি আপনি 39 বিয়োগ করেন তখন থাকে হচ্ছে 54, তার মানে এটা আমাদের মিলে গেছে। তারপর এটা আপনি চেক করতে পারেন যে এটা 93কে যদি উল্টান হয় যে 39, এটা তো কমে যাচ্ছে আরও, তার মানে হবে না। তার মানে অপশন কি সি। হ্যাঁ উত্তর বলে ফেলেছে ফরহাদ, রিপা, তারপর হচ্ছে তাসফিয়া, রিয়াজ আহমেদ, রাফি, হ্যাঁ আমার নামেও একজন মিতা আছে দেখি, হ্যাঁ 39। খুব ইজি না, এটা হচ্ছে অপশন টেস্ট, এইভাবে আপনি করে ফেললেন, ওকে অপশন টেস্টে করে ফেললেন। আচ্ছা অপশন টেস্টে সবাই পারবেন, আমি লিখিতটা দেখাচ্ছি একটু, হ্যাঁ। লিখিতর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সংখ্যা অঙ্ক হচ্ছে, মনে করেন যে এককের অঙ্কটা হচ্ছে, একক হচ্ছে এক্স আর দশক হচ্ছে ওয়াই, তাহলে সংখ্যাটি কত হবে বলেন তো?
আমি জাস্ট হচ্ছে টেকনিকটা দেখাই দিচ্ছি, আপনারা বাকিটা বুঝে যাবেন। হ্যাঁ, লিখিত, কারণ সব অঙ্ক লিখিত দেখা গেতে এক মানে সংখ্যায় লাগবে 6 ক্লাস। আচ্ছা, ক্লাস হয়ে যাবে টোটাল কোর্সে মনে করেন যে 300। তখন সংখ্যা, তাহলে সংখ্যাটি কত হবে? আচ্ছা দেখেন, এককের দশকের অঙ্কের সাথে হচ্ছে 10 গুণ হয়, যোগ হচ্ছে এক্স, এটা হবে সংখ্যাটি। খেয়াল করেন, এটা এক্স হচ্ছে একক আর দশক হচ্ছে ওয়াই। তার মানে আমি যদি বলি যে, খেয়াল করেন, এই যে 12, তাহলে 12 দেখেন 12টা কীভাবে আসে? এই দশকের অঙ্কের সাথে আপনি এই খেয়াল করেন, দশকের অঙ্কের সাথে আপনি 10 গুণ করেন, দশকের অঙ্কের সাথে 10 গুণ করেন, দশকের অঙ্কের সাথে 10 গুণ। একটু প্রিয় শিক্ষার্থীরা, এই দশকের অঙ্কের সাথে যদি আপনি এই দশক হচ্ছে এক, একের সাথে আপনি 10 গুণ করেন, কত হয়? 10 হয়। যোগ হচ্ছে এককের অঙ্ক, তখনই হয় 12। তার মানে অঙ্ক থেকে যদি সংখ্যা বের করতে হয় তাহলে এই স্থানীয় মানটা গুণ করতে হয়। তার মানে দশকের অঙ্ক ওয়াই, ওয়াইয়ের সাথে 10 গুণ, যোগ হচ্ছে এককের অঙ্ক, তার মানে এটা হচ্ছে সংখ্যাটা। আচ্ছা, এরপরে আসেন যে আমরা কিভাবে এই বাকিটা বের করব। কি বলছে এরপরে? স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাচ্ছে। এইটা স্থান বিনিময়ের ফলে কি হবে খেয়াল করেন তো। স্থান বিনিময়ের ফলে, স্থান বিনিময়, বিনিময়, ঠিক আছে, বিনিময় করলে কি হবে? এই যে এই ওয়াইটা এখানে চলে যাবে, এক্সটা এখানে আসবে, তাই না? তার মানে কি হচ্ছে এই এরকম। আর বলছে কি এই সংখ্যাটা এই সংখ্যা থেকে 54 বেশি। আচ্ছা, এই দুইটা সংখ্যাকে যদি আমি এখন ইকুয়াল দেখাইতে চাই, দেখেন তো, খেয়াল করেন তো, এটা নতুন সংখ্যাটা, তাই না? এই জায়গাটাতে অনেকে প্যাচ লাগাই দিবেন, এই জায়গাটা আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে নতুন সংখ্যাটা আর এটা হচ্ছে পুরাতন সংখ্যাটা, কোনটা বেশি? বলছে নতুন সংখ্যাটা স্থান বিনিময়ের ফলে যে সংখ্যাটা তৈরি হয় এটা হচ্ছে আগের সংখ্যা থেকে 54 বেশি, 54 বেশি, তার মানে এই সংখ্যাটা 54 বেশি। আচ্ছা, এখন দুইটাকে যদি আমি ইকুয়াল দেখাইতে চাই, কোন পাশে 54 যোগ করবো অথবা কোন পাশে 54 বিয়োগ করবো, এটা বলেন তো। খেয়াল করেন, এ অলরেডি বেশি আছে। মনে করেন যে আপনি দাঁড়িপাল্লার ক্ষেত্রে যদি দুই পক্ষকে সমান করতে চান, যেই পাশে কম আছে ওই পাশে যোগ মানে আমার ওয়েট দিতে হবে, হ্যাঁ, আর যেই পাশে বেশি আছে ওই জন্য ওখান থেকে মাইনাস করতে হবে, তাই না? আমি যদি 54 এই পাশে দিতে চাই, এই পাশ থেকে মাইনাস করতে হবে, কারণ এ অলরেডি 54 বেশি। আর যদি এই পাশে দিতে চাই, এ কম আছে, তাহলে এর সাথে যোগ করে দিব, এর সাথে যোগ করে দিব। ওকে, 54, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে আমাদের একটা ইকুয়েশন আসবে, তারপরে হচ্ছে আপনার এই আরেকটা ইকুয়েশন হচ্ছে দুইটার যোগফল হচ্ছে, দেখেন দুইটার যোগফল হচ্ছে 12, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, দুইটার যোগফল হচ্ছে 12। খেয়াল করেন, এইটা যদি আমি এক পাশে আনি, এখন এক পাশে আনলে কি হয়? এখানে 10x, ওখানে একটা x আছে, যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে 9x হয়। আচ্ছা, এই পাশে একটা y আছে, এই পাশে হচ্ছে 10টা y, তো 10টা y মাইনাস হিসেবে এই পাশে আসবে, তাহলে একটা প্লাসে চলে গেলে এই 9টা y হয়, আর এই পাশে 54 থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি এই 9 যদি কমন নেই, তাহলে x মাইনাস ওয়াই হচ্ছে, এই 9 কমন নিয়ে যদি 54 ভাগ দেয়, 6 নং 54। হ্যাঁ, আপনি এই 54 রাখলাম। আচ্ছা, এখন আমি এটা একটু এই জায়গাটা একটু মোছার চেষ্টা করতেছি, হ্যাঁ, এই জায়গাটা একটু মোছার চেষ্টা করতেছি। আচ্ছা, তার মানে x মাইনাস ওয়াই আমি যদি 9 দিয়ে 54কে ভাগ দেই, তার মানে x মাইনাস ওয়াই সমান কত আসে প্রিয় শিক্ষার্থীরা? x মাইনাস ওয়াই আসতেছে, যদি আমি 9 দিয়ে 54কে ভাগ দেই তাহলে হচ্ছে 6 নং 54, তাহলে এটা 6 আসতেছে। এইটা একটা আমরা রাখলাম। ওকে, এটা আমরা রাখলাম। এখন আমরা যেটা করব, এই জায়গাটা আমরা একটু মুছে ফেলতেছি, এটা একটা রাখলাম। আরেকটা কি জানি আমরা, যে দুটি অঙ্কের সমষ্টি দেওয়া কত, যে দুটি অঙ্কের সমষ্টি দেওয়া কত, যে x প্লাস এত হচ্ছে 12, হ্যাঁ, বা এটা হচ্ছে 6, বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই দুইটি ইকুয়েশন দেখেন আমি এখন এক করে ফেললাম। ওকে, খেয়াল করেন, আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করি, এটা বাদ 2x, তার মানে এটা হচ্ছে 18, তারপর হচ্ছে x এর মানটা চলে আসতেছে আমার 9, x এর মানটা 9 হয়ে যাচ্ছে, তাই না? 9, এটা তাহলে শুরুতে আমাদের সংখ্যাটা ছিল কি? x এর মান 9, এখানে দেখেন x এর মান যদি 9 হয়, y এর মানটা কত আসতেছে? যদি আমি এই সমীকরণে যদি বসাই, এটা 1 নং ধরেন, তাহলে y এর মান 3 আসতেছে, তাই না? y এর মান 3, আর আমাদের সংখ্যাটি ছিল হচ্ছে এরকম,
এখানে যদি আপনি হ্যাঁ বসান, বাংলা ইংরেজি হয়ে গেছে এই অঙ্কে, ইনশাল্লাহ সামনে ঠিক করার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, তাহলে 10-এর সাথে 3 গুণ, তারপর হচ্ছে এই এক্সের মান হচ্ছে 9, এই যে দেখেন 3 × 10 = 30, 39। এটা হচ্ছে লিখিত মেথডটা দেখালাম, ঠিক আছে, লিখিতটা দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। স্যার 10কে পরিবর্তন করলো কেন? বলছে স্থান বিনিময়। 10 পরিবর্তন করি নাই, কিন্তু স্থান বিনিময় করছি, খেয়াল করেন। হ্যাঁ হায়াত ভাই মাত্র আসছেন, ক্লাস শুরুতে করার চেষ্টা করবেন। হ্যাঁ যারা মানে লেট করে ঢুকবেন তারা যেটা করবেন, ক্লাসটা লাইভ শেষে রেকর্ডটা শুরুতে দেখবেন। ওকে আচ্ছা, তো চলুন আমরা এর পরের অঙ্কেতে যাই। হ্যাঁ আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 8। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 54 কম সংখ্যাটি কত? আচ্ছা এখন আসেন, এটা আমরা অপশন টেস্ট দিয়ে করবো, খেয়াল করেন। হ্যাঁ বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি 8, দেখেন সবগুলোরই সমষ্টি 7 × 1 = 8 হয়, এটাও 8 হয়, এটাও 8 হয়, এটাও 8 হয়। তার মানে আমরা প্রথম কন্ডিশন দিয়ে আমরা উত্তর বের করতে পারছি না, দ্বিতীয় কন্ডিশন দিয়ে আমরা উত্তরটা বের করবো। আচ্ছা খেয়াল করেন, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 54 কম। আচ্ছা দেখেন তো, এটা স্থান বিনিময় করলে কত হয়? 17 হয়। আচ্ছা তাহলে 71 থেকে আপনি যদি 71 থেকে যদি 17 মাইনাস করেন, হ্যাঁ কত হয় দেখেন তো? 4 হয়, হাতে আছে 1, এই যে 54 মিলে গেছে। দেখছেন 71 থেকে যদি আপনি 17 মাইনাস করেন, তাহলে 7 আছে, 11 হবে, 4 হলে হাতে 1, 2, তাহলে 2 আছে, 7 হবে, 5 হলে। মানে প্রথম অপশনটা আমাদের মিলে গেছে, আর বাকিগুলো আমরা চেক করা দরকার। এইভাবে যেটা চেক করলে আপনার মিলে সেটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? এই ধরনের লিখিত দেখালাম, লিখিত একটা সবগুলো একই টাইপ, আর প্রিলি আসলে হচ্ছে আপনারা জাস্ট অপশন টেস্ট করবেন। প্রিয় শিক্ষার্থীরা ক্লিয়ার কিনা জানাবেন। হ্যাঁ আর এটা তো আপনারা বুঝতেছেন যে এটা স্থান বিনিময় করলে কত হবে? 80 আছে, 0, 8 হবে। তার মানে 80 থেকে যদি 8 মাইনাস করি তাহলে 72, এটা হবে না। এটার ক্ষেত্রে কত হবে? 26 হবে। হ্যাঁ 26 আর ইয়ার পার্থক্য 54 হবে না। আর এটার ক্ষেত্রে কত হবে? 35 হবে স্থান বিনিময় করলে, এটাও হবে না। মানে প্রথমটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? ঠিক আছে, অঙ্কদ্বয়ের পার্থক্য কত? খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? দেখি দুইজনে বলার চেষ্টা করেন। একই টাইপের অঙ্ক কিছু আমরা করব, দেখি। একই টাইপের অঙ্ক এই টাইপে কয়টা আছে? 2 অঙ্ক বিশিষ্ট 4টা, 5টা, 6টা। ঠিক আছে, এই টাইপের এই যে 4 থেকে 6 পর্যন্ত আপনাদের জন্য হোমওয়ার্ক। সেম টাইপ দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। হ্যাঁ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, দেখেন এগুলো সবগুলো 7। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি কি বলছে? স্থান বিনিময় যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এটা স্থান বিনিময় করে এগুলো পাবেন। আর লিখিত যেটা দেখাইছি সেম ওয়েতেই। ঠিক আছে, এই অঙ্কটা করেন তো দেখি, এই অঙ্কটা করেন, একটা অঙ্ক করতে দেন। সোহান ভাই বলছে একটা অঙ্ক করতে দেন। হ্যাঁ আমি মাঝে মাঝে যেটা প্রয়োজন লিখিত দেখাবো। হ্যাঁ লিখিত দেখাবো যেটা, তবে সব অঙ্ক লিখিত করাতে গেলে আমাদের অঙ্কের কোর্স মনে করেন যে 60 ক্লাস না, আমাদের মনে করেন যে 600 ক্লাস লাগবে, সেটা সম্ভব না, ঠিক না? পাশাপাশি যেটা দেখায় একই টাইপের একটা থেকে লিখিত দেখাবো। দেখি এটা করেন তো দেখি, পারেন কিনা। দেখি এটা পারেন কিনা।
ডি বলছেন একজনই, সি, আচ্ছা এটা 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 দেখি আমরা, এটা এটা তো খুবই সহজ। স্থান বিনিময় করেন, এটা স্থান বিনিময় করে 16, এটা স্থান বিনিময় করলে 52, এটা স্থান বিনিময় করলে হচ্ছে 43, এটা স্থান বিনিময় করলে হচ্ছে 34। বলছে স্থান বিনিময়ের পরে যেটা হবে সেটা কি হবে, 9 বেশি হবে। কোনটা 9 বেশি দেখেন তো, এই যে এইটা 9 বেশি হয়। 34 স্থান বিনিময় করলে 43 হয়, 34 থেকে 43 যেতে 9 বেশি লাগবে, তার মানে এইটা উত্তর হচ্ছে সি। উত্তর সি, 6 সি। হ্যাঁ আচ্ছা 6 সি হয়েছে। তারপরে যাই চলুন। আচ্ছা একই ধরনের অঙ্ক আরও দিয়েছি আপনাদেরকে, এগুলো আমি ক্লাস শেষে, সংখ্যার ক্লাস শেষে আমি স্লাইডগুলো দিয়ে দিব, এই স্লাইডের পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। একই ধরনের অঙ্ক আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। আচ্ছা এখন আসেন টাইপ 1-এর আরেকটা প্রকরণের ভিত্তিতে এটা আসেন, এটা মজার একটা অঙ্ক, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। এই টাইপের অনেক অঙ্ক আসে, কিন্তু আমরা বইয়ে দেখা গেছে 30-40টা আছে, আমরা 30-40টা তো করা দরকার নেই, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি একটা টাইপ দেখাচ্ছি, দেখেন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। আচ্ছা 4 অঙ্কের, তাহলে 4টা অঙ্ক লাগবে, 4টা ঘর করেন, 4টা ঘর করলাম, 4টা অঙ্ক লাগবে। আচ্ছা খেয়াল করেন ক্ষুদ্রতম করতে হলে 4 জায়গায় 0 0 দেন। আচ্ছা এটা কোনো সংখ্যা হয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম বলছি, সংখ্যা হয় না, 0 0। তার মানে এখানে যদি আমি জাস্ট 1 দিয়ে দিতে পারি তাইলেও মানসম্মানটা থাকে, তাই না? তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম হইল। ক্ষুদ্রতম বললে হচ্ছে একেবারে ক্ষুদ্রতমই নিব, 0 0 নিব। প্রথমে 4টা 0 নিলাম, 0 নিলে কোনো সংখ্যা হয় না 4টা, তার মানে সামনে একটা 1 দিয়ে দিলাম, তার মানে এটা ক্ষুদ্রতম, 4 অঙ্কের ক্ষুদ্রতম এটা। আচ্ছা এর মধ্যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম, তাহলে 4টা এভাবে ঘর নেন। বৃহত্তম বলছে তাই না, 4 অঙ্কের, তাহলে বৃহত্তম বলতে গেলে 9 দিতে হবে। আচ্ছা এখন আসেন কি বলছে, ও এটা 5 অঙ্কের বলছে, 5 অঙ্কের, তার মানে আমরা এখানে আরেকটা শূন্য দিলাম। হ্যাঁ যে 5 অঙ্কের বৃহত্তম, তাহলে 5টা শূন্য দিয়ে দিলে আমার সংখ্যা হয় না, তার মানে আবার সামনে একটা 1 দিলাম, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এটা দেখেন এটা হচ্ছে 10,000 আর এটা হচ্ছে 9,999। এটা থেকে যদি এটা বিয়োগ করেন উত্তর হয় 1, উত্তর হয় 1। এটা বলে ফেলছেন স্যার 3টা একটু। আচ্ছা 1 তাসলিমা 1, সাবটাইটেলটা একটু টানেন। গাজী এমডি আলামিন ভাই, সাবটাইটেলটা আমি দেই না, এটা হচ্ছে ফেসবুকের একটা ফিচার, আপনি কিভাবে এটা বন্ধ করতে হয় ইউটিউব থেকে একটু টিউটোরিয়াল দেখে নেবেন। হ্যাঁ ইউটিউব থেকে একটু টিউটোরিয়াল দেখে নেবেন যে সাবটাইটেলটা কীভাবে বন্ধ করতে হয়। ওকে আচ্ছা 5 অঙ্কের, হ্যাঁ লিখেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম দিয়েছি, হ্যাঁ ফারিয়া আক্তার 5 অঙ্কের দিয়েছি। তারপর হচ্ছে উত্তর সি, বুঝেছেন? মানে যত অঙ্ক বলবে জাস্ট হচ্ছে 5 অঙ্ক বলছে, এই যে 5টা গড় করে নেবেন, 1 2 3 4 5টা শূন্য দেন। এখন 5টা শূন্য দিলে কোনো সংখ্যা হয় না, তাই প্রথমটাতে একটা 1 দিয়ে দিলাম। ওকে এটা হচ্ছে 5 অঙ্কের। ওকে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখি কি অঙ্ক আসছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। হ্যাঁ 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম দুটি সংখ্যার যোগফল কত, এগুলো পারবেন আপনারা, হোমওয়ার্ক। একই রকমের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর, এটা করাইছি অলরেডি। হ্যাঁ এটা করাইছি। আচ্ছা এখন আসেন এটা একটা মজার একটা অঙ্ক, খেয়াল করেন। একই টাইপের অঙ্ক স্লাইডে থাকবে, আমি পিডিএফ করে আপনাদেরকে ক্লাস শেষে দিব ইনশাল্লাহ। হ্যাঁ এইটা দেখি কেউ বলতে পারেন কি না, এটা দেখি তো। 5 সেকেন্ড, 5 সেকেন্ড, যারা জানবেন তারা বলবেন। আর এটা অনেকে জানেন, আবার অনেকে মানে লিখে বের করতে পারেন। ঠিক আছে লিখে বের করতে 5 সেকেন্ডে পারা যাবে না। খেয়াল করেন কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে। 28তম বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় দেখেন, বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ চাকরি, এক হচ্ছে বিসিএস আর এক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি, এই দুইটা পরীক্ষা এটা এসেছে। খেয়াল করেন এটা কতবার হবে দেখি, এটা 1 মিনিট সময় দিয়েছি, দেখি বলতে পারেন কি না দেখি আমি একটু। হ্যাঁ আমি এই ফাঁকে একটু পানি খেয়ে নিচ্ছি।
ফিরোজ আল মামুন বলছে 10, মেহেদি 20, সিরাজুল হক 20, রোমানা ডি, তাসলিমা 20। আচ্ছা দেখেন, আপনারা হয়তো অনেকে এই টাইপের অঙ্ক করেছেন, আমি যারা করেন না আমি দেখেন 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 কয়বার আসবে দেখেন। তাহলে প্রথমে লিখেন 5, তারপরে 15, দেখেন কোনোটা আমার মিস হইতে পারে, পরে 25, 35, তারপর হচ্ছে 40 না 45, তারপর হচ্ছে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, তারপর হচ্ছে 60 হবে না, 65 হবে, এরপর না 70 হবে না, 75 হবে, 80 হবে না, 85 হবে, তারপর হচ্ছে 90 হবে না, 95 হবে। এর তো নাকি দেখেন তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা হয়েছে। হ্যাঁ, এই যে 19টা হয়েছে সংখ্যা এখানে, তাই না? এখন 20টা কীভাবে বলছি বলেন তো? 20টা, এই যে দেখেন এখানে হচ্ছে 19টা সংখ্যা, এখানে হচ্ছে 19টা সংখ্যা, 19টা সংখ্যা। এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় 2বার ব্যবহৃত হয়েছে সংখ্যাটা, খেয়াল করেন প্রত্যেক ক্ষেত্রে এটা। হ্যাঁ, যদি বলা থাকতো 1 থেকে 100 পর্যন্ত লিখতে 8 সংখ্যাটি কয়বার আসবে, 9 সংখ্যাটি কয়বার আসবে, সেম টেকনিক খেয়াল করেন। দেখেন এখানে 19টা সংখ্যা হবে এইভাবে, কিন্তু এখানে যে 55 লিখতে 2বার ব্যবহৃত হয় 5, 55তে 2টা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কি না? 0 আসবে 11 বার, আর 1 আসবে 21 বার, আর বাকি সবগুলো 20 বার। রিপা আপু ঢাড একদম সব বলে দিছে একবারে। হ্যাঁ, এটা মুখস্থ করতে পারেন যদি কেউ মুখস্থ করতে চান, কিন্তু আমি বলি মুখস্থ করার দরকার নাই, প্রয়োজনে আপনি এইভাবে পরীক্ষা হলে বের করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা। এরপরে একই টাইপের অঙ্ক দেখেন, 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 8 কতবার পাওয়া যাবে? এটা বাংলাদেশ ব্যাংকে এডিতে 13 সালে আসছে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? সেটা হচ্ছে NSI প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক 15 সালে আসছে। ঠিক আছে, একই টাইপ, তারপরে এগুলো আর দেখাচ্ছি না। এরপরের যেটা এই অঙ্কটা দেখেন কি বলছে, 9 নম্বর, যেটা 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের, এখানে মনে একটা 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম, এখানে কোনো একটা সংখ্যা মিসিং আছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা তাহলে বাদ থাকে। আচ্ছা, এরপরে আসেন যে সংখ্যার বিভাজ্যতা, এই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, সংখ্যার বিভাজ্যতা খেয়াল করেন। সংখ্যার বিভাজ্যতা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি আপনি যখন অঙ্কে স্মার্ট হইতে চান, ক্যালকুলেশনে স্মার্ট হইতে চান, এই সংখ্যার বিভাজ্যতা জানতে হবে। যেমন প্রথমটা কি, 2 ধারা বিভাজ্য নিয়ম। ঠিক আছে, এটা যে কোনো বইয়ে আছে, আমি আবার শীটটা দিব, এই শীট থেকে একটু দেখবেন যে 2 ধারা বিভাজ্য। খেয়াল করেন, যেসব সংখ্যার শেষে 0 অথবা 2 থাকে বা জোড় সংখ্যা থাকে, 0 অথবা জোড় সংখ্যা থাকে, সেগুলো 2 ধারা বিভাজ্য। 0 অথবা জোড় সংখ্যা, আমি একটু ক্লিয়ার করছি। 2 ধারা বিভাজ্য হচ্ছে কি, একক স্থানীয় 0 অথবা জোড় সংখ্যা থাকলে 2 ধারা বিভাজ্য। 3 ধারা বিভাজ্য কোনগুলো খেয়াল করেন, 3 ধারা। মনে করেন যে এখানে একটা সংখ্যা আছে 1 2 3, 123। এই সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে কিনা, কি করবেন, এই তিনটার সবগুলো অঙ্ক যোগ করবেন। তাহলে 1 আর 2 এ 3, 3 3 6, 6কে 3 দিয়ে ভাগ যায় কিনা, যায়, তার মানে পুরাটাকেও যাবে। বুঝছেন কিনা, পুরোটাকে যাবে। তার মানে 3 দ্বারা বিভাজ্য চেক করার নিয়ম হচ্ছে অঙ্কগুলো যোগ করবেন, যোগ করে 3 দিয়ে ভাগ দিবেন। তবে এটা বোঝানোর খুব বেশি নাই, আপনারা এগুলো দেখলেই বুঝবেন। ঠিক আছে, এই নিয়মগুলো যে কোনো বইয়ে আছে, এবং হচ্ছে আমি শীট দিয়ে দিব, জাস্ট হচ্ছে মিলিয়ে নেবেন। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি, একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মনে করেন যে 124, হ্যাঁ 124, এটা 4 দ্বারা ভাগ যাবে কিনা।
শুধু আপনি এটা দেখলে হবে না, এটা দুইটা, এই শেষের দুইটা অঙ্ক নিয়ে সংখ্যা চিন্তা করতে হবে। তার মানে 24কে 4 দ্বারা ভাগ যায়, তার মানে পুরোটাকে 4 দ্বারা ভাগ যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? ফর এক্সাম্পল যদি 114কে 4 দ্বারা ভাগ যাবে কিনা এটা বলেন তো। এটা কিন্তু শেষের অঙ্কটা 4, শেষের অঙ্কটা কিন্তু 4, কিন্তু পুরোটাকে এই দুইটা মিলাইলে 14 হয়। 14কে কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? তার মানে 114কে 4 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 124কে 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো বুঝতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, এখনও 57 জন আমাদের লাইভ দেখছে, 57 জন। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো আরও পার্টিসিপেট হবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, এ হচ্ছে 4 ধারা 5 ধারা বলে দিচ্ছি। 5 ধারা কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, তাহলে এটা হচ্ছে কি শেষে, মানে এককের অঙ্কে যদি 0 অথবা 5 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। আর এই কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা, ওই সংখ্যাটা যদি 3 ধারা এবং 2 দ্বারা বিভাজ্য হয় কোনো সংখ্যা, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। এই বিভাজ্যতাটা আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা আসলে আমি এখন বললেও আপনাদের অনেকের মাথায় ধরবে না, যারা জানেন না। এটা প্র্যাকটিস করবেন, এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, তারপর আসেন যে টাইপ 2 এর যে বিভাজ্যতার মৌলিক যেটা 1 থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 ধারা বিভাজ্য নয় কিন্তু 30 ধারা বিভাজ্য। খেয়াল করেন, 16 ধারা বিভাজ্য নয় কিন্তু 30 ধারা বিভাজ্য। 46তম বিসিএস এটা এসেছে। এটা করার আগে আমরা এখানে এই অঙ্কটা একটু করব। হ্যাঁ, এই অঙ্কটা একটু করব, তাইলে আপনি বুঝতে পারবেন যে 5 ও 95-এর মধ্যে 5 ও 3 ধারা বিভাজ্য সংখ্যা কয়টি। ঠিক আছে, 5 ও 3 ধারা বিভাজ্য সংখ্যা কয়টি। খেয়াল করেন, 5 এবং 95-এর মধ্যে যদি আপনি সংখ্যা বের করতে চান, তাইলে মোট এখানে যেটা শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা মাইনাস করে দিবেন, তাহলে 90। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন, বলছে কি এই যে 5 থেকে শুরু করে 95 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এদের মধ্যে এমন সংখ্যা কয়টা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি এই 5 এবং 3 লসাগু দ্বারা যেই সংখ্যাগুলো বিভাজ্য, এরাই হচ্ছে 5 এবং 3 দ্বারা বিভাজ্য। আমি দেখাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন এই যে 10 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা কি 3 দ্বারা বিভাজ্য না। এরপর হচ্ছে 15 সংখ্যাটি দেখেন 5 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তার মানে 15 হচ্ছে 5 এবং 3-এর লসাগু। তার মানে শুধুমাত্র 5 এবং 3-এর লসাগু যেই সংখ্যাগুলো হবে, মনে করো যে 15, 30, 45, তারপর হচ্ছে 60, 75, 90, এই 6টা সংখ্যাই হচ্ছে 5 এবং 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, আর কোনো সংখ্যা এর ভিতরে নাই। 5 থেকে শুরু করে 90 পর্যন্ত এই 6টা সংখ্যা আছে যা 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তার মানে কয়টা? 6টা পাইলাম, উত্তর 6। তার মানে এই ধরনের বললে কি করবো আমরা? লসাগু দিয়ে চেক করব, এদের লসাগু দিয়ে চেক করব, ভাগ করব। ওকে, তাহলে 90কে যদি আপনি লসাগু 15 দিয়ে যদি ভাগ করেন, তাহলে 6 15 90, উত্তর 6 আসছে। জাস্ট এই অঙ্কটা বুঝালাম, কারণ এটা আমরা এভাবে যেহেতু কম সংখ্যা 5 থেকে 95 বলছে, তাই আমরা বের করে দেখাইতে পারছি, তাই না? কিন্তু আমাদের যে আগের অঙ্কে খেয়াল করেন, এই অঙ্কে খেয়াল করেন, এখানে 1 থেকে 1000, তখন আমরা কি বের করব বসে বসে? ওখানে তো বের করে ফেলছি 15, 30, 45। এখানে কি করবো? এখানে বের করার সিস্টেম নেই। এখানে যেটা করব, টেকনিকটা হচ্ছে আমরা লসাগু দিয়ে করবো। তাহলে কি বলছে দেখেন, 1 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ সংখ্যা আছে যারা 30 ধারা বিভাজ্য নয় কিন্তু 16 ধারা বিভাজ্য নয় কিন্তু 30 ধারা বিভাজ্য, তাই না? তাইলে আমরা প্রথমে যেটা করব, খেয়াল করেন, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি সেটা বের করবো। 30 দ্বারা, তার মানে 1000-কে 30 দিয়ে ভাগ দেন, তাহলে কত আসলো? 33 আসলো। ওকে, আচ্ছা, এখন এই 33টা সংখ্যার ভিতরে অনেক সংখ্যা আছে যেটা 16 দ্বারাও ভাগ যায়, 33 দিয়েও যায়, 16 দিয়েও যায়। তাহলে এমন কমন সংখ্যাগুলোকে আমরা খুঁজে বের করতে হবে। তার মানে 33 এবং এই 16 এবং 33-এর 16 এবং 30-এর লসাগু হচ্ছে মেবি 108। হ্যাঁ, 108। আমরা লসাগুর অধ্যায়ে গেলে লসাগু বের করার টেকনিক শিখবো। ঠিক আছে, 108। এখন এই 1000-কে যদি আপনি এই 208 দিয়ে যদি ভাগ দেন, তাইলে আসতেছে হচ্ছে 4। তার মানে 4টা সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য। তার মানে এই 33 থেকে এই 4টাকে মাইনাস দিতে হবে, এই 33 থেকে এই 4টাকে মাইনাস দিতে হবে। তার মানে থাকে 29টা। আর অপশনে 29 নাই, উত্তর ছিল না, উত্তর ছিল না, এটা উত্তর ছিল না। ওকে, এটা 46তম বিসিএস এসেছে, এটা উত্তর ছিল না। বুঝতে পেরেছেন?
প্রিয় শিক্ষার্থীরা বুঝছেন কি না? একটু জটিল জায়গাটা। আচ্ছা, তারপরে ক্লিয়ার স্যার, রিপা। আচ্ছা, বুঝতে পেরেছেন। নাজমুল হাসান, এখন জানলাম, দারুণ, থ্যাংক ইউ ভাই। আর ক্লাস করতে করতে জানবেন, একদম সবাই সব আসলে বুঝবে তা না, ঠিক আছে? এক একজনের বোঝার ক্যাপাসিটি বেসিক তার এক এক রকম। তবে আশা করি যে যেই লেভেল থেকে ভর্তি হয়েছেন ইমপ্রুভ হবে, প্রত্যেকের ইমপ্রুভ হবে, এইটা নিশ্চয়তা ইনশাল্লাহ দিতে পারি। ঠিক আছে, আপনি একেবারে এক কোর্স করে দুনিয়ার সকল অঙ্ক শিখে ফেলবেন সেটা আমি বলতে পারি না, কারণ সেটা নির্ভর করবে আপনার বেসিকের উপরে। ঠিক আছে, আপনি কতটুকু ইফোর্ট দিচ্ছেন, কতটুকু বুঝতেছেন এটার উপরে। ঠিক আছে, জি স্যার। না না, যোগ হবে না, যোগ হবে না, বিয়োগ হবে, বাদ যাবে। রুমানা 33 মাইনাস +4 হবে না, এটা -4 হবে, 4টা সংখ্যা বাদ যাবে। আচ্ছা, এরপরে 11 নম্বর কি বলছে? একটি সংখ্যা, কোন একটি নির্দিষ্ট সংখ্যা, এই যে দেখেন কত মজার একটা অঙ্ক। হ্যাঁ, মজার একটা অঙ্ক। কি বলছে দেখেন, দেখি এটা কেউ বলতে পারে কি না। এটা হচ্ছে 30 সেকেন্ড সময়, দেখি কয়জনে বলতে পারেন। 30 সেকেন্ড সময়, এটা 30 সেকেন্ড সময় দিলাম, কয়জনে বলতে পারেন দেখি। এটা 30 সেকেন্ড সময় দিলাম, কয়জনে বলতে পারেন দেখি। 30 সেকেন্ড সময় দিলাম, কয়জনে বলতে পারেন দেখি। হ্যাঁ, সাদিয়া বলছে 15 কিসের উত্তর দিলেন? এখন অপশনে হচ্ছে 12, 2, 9, 1। এটা 30 সেকেন্ড সময় দিলাম, দেখি যারা করতেছেন। 51 জন লাইভ করতেছে। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। এভাবে সবসময় থাকবেন লাইভে। উত্তর দ্রুত, একেবারে সহজ একটা অঙ্ক, এটা পারছে না, আমি করিয়ে দিচ্ছি। চিন্তা করেন অঙ্ক কীভাবে চিন্তা করতে হয়, খেয়াল করেন। হ্যাঁ, অঙ্ক কীভাবে চিন্তা করতে হয় খেয়াল করেন। বলছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। যদি ওই সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? আচ্ছা, 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন সংখ্যা পৃথিবীতে কয়টা? একটা, দুইটা না, কোটি 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 কোটি। এখন আমরা কয়টা নিয়ে চিন্তা করব? আমরা সবচেয়ে ছোটোটা নিয়ে চিন্তা করব। আচ্ছা, 11 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে একটু চিন্তা করেন তো, কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে? আচ্ছা, সংখ্যাটা দেখেন তো, 14 কি না? আমি যদি 14কে যদি 11 দিয়ে ভাগ করি, 14কে যদি 11 দিয়ে ভাগ করি, একবার যায়, 11কে 11 বিয়োগ করলে 3 থাকে। আমরা সবচেয়ে ছোটোটা নিয়ে চিন্তা করি, বড় তো হাজার হাজার সংখ্যা আছে, এটা আমরা বড়টা দরকার কি? এই তার মানে 14কে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। আচ্ছা, এখন এই বলছে কি, এরপর বলছে কি, যদি সংখ্যাটির 4 গুণকে 11 দিয়ে ভাগ করা হয়, তার মানে এই সংখ্যাটির 4 গুণ। আচ্ছা, 14 এর 4 গুণ কত প্রিয় ভাই? 14 এর 4 গুণ কত? 4 14 56, 4 14 56। এখন 56কে 11 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে সেটা বের করতে বলছে। তার মানে এই 56কে 11 দিয়ে ভাগ দেন, তাহলে 5 11 55। দেখেন নামতা কত কাজে লাগতেছে। এখানে 14 নামতা, 4 14 56 লাগলো। তারপরে এখানে ভাগ দিতে 11 নামতা লাগতেছে। নামতা জানতে হবে, একদম ঠোঁটের মুখে থাকতে হবে। ঠিক আছে, 20 পর্যন্ত নামতা শিখে ফেলবেন, 20 পর্যন্ত নামতা শিখে ফেলবেন, অ্যাটলিস্ট 15 পর্যন্ত মাস্ট। তাহলে 5 11 55, 56 থেকে 55 গেলে 1 থাকে, উত্তর হচ্ছে 1। এতক্ষণে একজন উত্তর দিয়েছে, জাহিদুল। AR খান আরাফাত 1, এতক্ষণে 1। একেবারেই সহজ। দেখেন এটার কোনো শর্টকাট নিয়ম নাই, সূত্র নাই, কিচ্ছু নাই। আপনি জাস্ট যদি বেসিক থেকে চিন্তা করতে পারেন যে অঙ্ক করার যে প্রকৃত সৌন্দর্য, যে চিন্তা করে উত্তর বের করা, সেটা যারা জানবে শুধু তারাই করতে পারবে। এবং যারা চিন্তা করতে পারবে এটার মতো সহজ অঙ্ক নাই। আর যারা চিন্তা করতে পারবে না, হ্যাঁ হ্যাং হয়ে থাকবে অঙ্ক বইরা, খুব যে কী রে ভাই এত কঠিন অঙ্ক, কিছুই বুঝতেছি না, অথচ এটা সবচেয়ে সহজ অঙ্ক। বুঝছেন, এটা সবচেয়ে সহজ অঙ্ক যদি আপনি বুঝতে পারেন। ফারিয়া আক্তার 56 কি বলছেন আপনি? 56, ও বুঝি 4 14 56 বলছেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা ক্লিয়ার তাহলে? সবার ক্লিয়ার কিনা এটা সবার ক্লিয়ার কিনা একটু বলবেন তো। আচ্ছা,
তারপরে আসেন এরপরের অঙ্কেতে, এটা এটা খেয়াল করেন যে 12 নম্বর 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। 23 দ্বারা বিভাজ্য হবে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, 23 দ্বারা বিভাজ্য হবে মানে সর্বনিম্ন কত যোগ করলে, তার মানে এই সংখ্যাটাকে 23 দ্বারা মানে বিভাজ্য যাবে, মানে বলছে কি এতই সাথে সর্বনিম্ন কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে খেয়াল করেন এটাকে আমরা এই যে 1056কে আমরা 23 দিয়ে প্রথমে ভাগ দিই, দেন তাহলে 23-এর নামাতা করতে হবে, আপনি 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার দেন, 4 বার দিলে কত 80, আর হচ্ছে 3 4 12 হচ্ছে 92, তাই না? আচ্ছা তাহলে 3 1 13, ওকে। আচ্ছা এরপরে আসেন 6 নামান, এবার যাবে কয়বার, এবার 5 বার যাবে, 5 বার, তাই না? তাহলে 3 5 15 5, হাতে হচ্ছে 1, তাহলে হচ্ছে 5 গুণে 10 একে 11, তার মানে এখন 1 আর 2, তার মানে 21 থাকতেছে। দেখেন অবশিষ্ট থাকতেছে 21। আচ্ছা অবশিষ্ট 21 না থেকে যদি 23 থাকতো, তার মানে এই যে 5 বার না গিয়ে 6 বার যাইতো, বা এখন যে টোটাল 45 বার ভাগ যাচ্ছে তখন 46 বার ভাগ যাইতো, বুঝছেন কি না? তার মানে এখানে কত শর্ট আছে, শর্ট আছে দেখেন 2 শর্ট আছে এখানে, 2 দিলে কিন্তু এটা 23 হয়ে যাইতো, আর 23 হইলে আরেকবার যাইতো, শেষের বার যখন 5 বার গেছে 5 বার না গিয়ে 6 বার যাইতো ভাগটা, বুঝছেন কি না? এটা বুঝছেন কি না? তার মানে এখানে কি বলছে যে এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে, মানে সর্বনিম্ন 2 যোগ করলে, সর্বনিম্ন 2 যোগ করলেই কিন্তু এটা 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 2 উত্তর দিয়েছেন হচ্ছে সুমন মিয়া একজন, এটা 2, বুঝছেন? এই টাইপের অঙ্ক আসতে পারে, এজন্য একটা করালাম। 2, হ্যাঁ বুঝতে পেরেছেন, জি বুঝেছেন, ঠিক আছে। এরপরের অঙ্ক যে যাই। আচ্ছা এই যে একটা মজার অঙ্ক খেয়াল করেন, ভাজক 10 ভাগফল 10 ভাগশেষ 1 হলে ভাজ্য কত? আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভাগফল ভাগশেষ ভাজ্য ভাজক কোনটা আমরা জানি না, ক্লিয়ার। বিশেষ করে ভাজ্য আর ভাজক পেশ লাগে, ভাগফল তাও পারে ভাগশেষও পারে, ভাজ্য আর ভাজকের মধ্যে পেশ লাগে। তাহলে আমি আজকে ক্লিয়ার করতেছি, হ্যাঁ খেয়াল করেন, এখানে আমি ক্লিয়ার করতেছি। এই 5 দিয়ে 11কে ভাগ দিচ্ছি, কত হয় দেখেন তো, 2 বার যায়। আচ্ছা এইটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে এখানে, এটা হচ্ছে যাকে দিয়ে ভাগ করা হয়, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা পারেন আপনারা তাই না, ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, এটা সবাই পারেন তাই তো, এটা সবাই পারেন। এখন খেয়াল করেন তো, তার মানে আমার যে অঙ্কটা দিছে কি কি দিছে দেখেন, এখানে আমি এটা তোমরা করে বের করতেছি। ভাজক দেওয়া 10, তার মানে এখানে 10 দেওয়া আছে, তারপর ভাগফল দেওয়া 1, তারপরে না ভাগফল 10 আর ভাগশেষ 1 দেওয়া, তার মানে এই জায়গাটা কি সেটা দেওয়া নাই, এটাই বের করতে পারছে তাই না? আচ্ছা এখন এইটা কীভাবে বের করবেন, এই উদাহরণটা থেকে চিন্তা করেন তো, দেখেন তো এইটা বের করতে বলছে, তার মানে আমি যদি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন কিভাবে এটা পাই, আমি যদি এই দুইটা যদি গুণ করি, যে এইটা এটা গুণ করলে কত হয়, 5 দোকানে 10, সাথে যদি ভাগশেষটা আমি যোগ করে দেই, তার মানে আমি 11 পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি তাই না? তার মানে সিস্টেমটা কি, এইটা আর এটা মানে ভাজক আর ভাগফল গুণ করব, তার মানে এটা এটা গুণ করেন, গুণ করলে কত হয় 10 10 100, সাথে এটা যোগ করেন 101, 101, বুঝতে পেরেছেন? 101 উত্তর দিচ্ছেন হচ্ছে ফারিয়া, তারপর হচ্ছে রিদি, রোমানা, তারপর হচ্ছে অপূর্ব চৌধুরী দিয়েছেন, হ্যাঁ অনেকেই দিয়েছেন, এটা অনেকেই দিয়েছেন, হ্যাঁ আল হোসনা, তারপর হচ্ছে তাসলিমা আক্তার, সুমন মিয়া, হ্যাঁ প্রত্যেকের হয়েছে। কিন্তু টেকনিকটা হচ্ছে এইভাবে, খুব সহজে একটা উদাহরণ নিজে খাতায় এক কোণায় লিখে নেবেন, উদাহরণ থেকে এটা বের করবেন, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আসে অনেক, একই রকমের অঙ্ক অনেকগুলো দিয়েছি, এটা আপনাদের ইয়াতে থাকবে, পিডিএফে থাকবে, ঠিক আছে? আচ্ছা টাইপ 3 ভাজক সংখ্যা নির্ণয় করা, টাইপ 3 ভাজক সংখ্যা নির্ণয় করা, ঠিক আছে? আচ্ছা ভাজক সংখ্যা আমরা চলুন নির্ণয় করি। আচ্ছা ভাজক বলতে গেলে কি, এটা আমরা একটু শুরু বলে নেই, ভাজক কি?
মানে 72কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, কি কি দিয়ে যায়, 72 দিয়ে যায়, 36 দিয়ে যায়, তারপর হচ্ছে 18 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়, এরকম অনেক এইগুলো দিয়ে যায়। ঠিক আছে, মানে যে যে সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ যায় তাকে হচ্ছে কি ভাজক বলা হয়, তাই না? এখন 72-এর হয়তো আমরা এভাবে গুনে গুনে বের করতে পারবো, কিন্তু এটা সংখ্যাটা যদি অনেক বড় হয় তখন কি করব? তখন গুনে বের করা যাবে না। তাই আমরা এটা বের করার একটা টেকনিক আছে, সেই টেকনিকে আমরা যাচ্ছি। চলুন, টেকনিকটা হচ্ছে কি, আপনি 72কে এভাবে ভাগ দিবেন মৌলিক সংখ্যা দিয়ে। 2 দিয়ে ভাগ দেন 36, তারপরে 2 দিয়ে দেন 18, তারপরে 2 দিয়ে দেন 9, তারপরে 3 দিয়ে দেন, এই হয়েছে কিনা দেখেন তো, 36, 18, তারপরে 2 দিয়ে দিলে তো 9। আচ্ছা, এখন হয়ে গেল, তাই না? এখন যেটা করব আমরা, এই যে সংখ্যাগুলো এদেরকে গুণ আকারে লিখব। তাহলে লিখি, তার মানে এগুলো গুণ করলে হচ্ছে আমরা 72 পাচ্ছি। তারপরে যেটা করব, দেখেন এখানে 3টা 2 আছে, তাই না? তারপরে লিখবো হচ্ছে 2-এর উপরে পাওয়ার 3। 3টা 2 গুণ আকারে মানে কি, 2-এর উপরে পাওয়ার 3। তারপরে 3 2বার গুণ আছে, তার মানে হচ্ছে 3-এর উপরে পাওয়ার 2। এরপরে যেটা করব, এই যে 3 পাওয়ারের সাথে 1 যোগ করে দিব, গুণ এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিব। তাহলে এখানে কত হয়, 4 হয়, এখানে কত হয়, 3 হয়, 3 4 12 হয়। উত্তর হচ্ছে 12, উত্তর হচ্ছে 12। বুঝতে পেরেছেন? রিপা 12, তারপর হচ্ছে তাসলিমা 12, রুজিয়া রিদি 12, তারপর হচ্ছে রিদি 12। হ্যাঁ হয়েছে 12 যাদের হয়েছে হয়েছে। তার মানে এই সিস্টেমটা বুঝছেন কিনা? এই টাইপের আরও অনেক অঙ্ক আছে, আপনি একটা পারলে সবই পারবেন। ঠিক আছে, এই টাইপের আরও অঙ্ক আছে, একটা পারলে সবই পারবেন। এভাবে মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে ভাগ দিবেন, তারপরে গুণাকারে লিখবেন, তারপরে এদের পাওয়ার আকারে লিখবেন। মনে করেন যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে, মনে করেন যে একটা আছে, একটা যদি থাকে, মনে করেন যে এরকম একটা সংখ্যা যেটা এটার উপরে 3, এটার উপরে 2, আর একটা মনে করেন যে 5 আছে, 5-এর উপরে কিছু নাই, তারপর নাই মানে হচ্ছে কি, নাই মানে একটা আছে, নাই মানে একটা আছে। তাহলে এই ক্ষেত্রে কী করবেন, এই 2-এর উপরে পাওয়ার 1 যোগ করবেন। তাহলে 3-এর সাথে পাওয়ার 1 যোগ করলাম, গুণ এই পাওয়ারের সাথে 1 যোগ করেন, গুণ তারপর এই পাওয়ারের সাথে 1 যোগ করেন, 1 যোগ করেন। ঠিক আছে, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার না থাকে 1 ধরে নেবেন, 1 ধরে করবেন। ওকে, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন এই টাইপের একটা অঙ্ক, যে 6-এর মোট কতটি ভাজক আছে, তারপর হচ্ছে 1008 এর মোট কতটি ভাজক আছে এইটা, আরেকটা হচ্ছে নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এই যে একটা অঙ্ক, এইটা প্রশ্ন 16তম বিসিসে আসছে, যে 48, তারপর হচ্ছে 512, 1024 এবং হচ্ছে 2048, এই 4টা অপশন দেওয়া আছে, কোনটার ভাজক সংখ্যা বিজোড়। এখন দেখেন, আপনাকে যদি উত্তর করতে হয়, সাইরোটার ভাজক সংখ্যা আলাদা আলাদাভাবে বের করতে হবে। একটু আগে আমরা যেভাবে বের করছি, বের করে দেখতে হবে কার ভাজক সংখ্যা বিজোড়। এখন এইভাবে মানে একটা এমসিকিউ হইলে বের করা যায়, যে একটার বের করলাম, যে 72-এর কয়টা ভাজক আছে বের করলাম। এখন সাইডটা আলাদা আলাদা বের করতে আপনার সময় লাগবে 10 মিনিট। তাই আমি এখানে দিয়েছি নোট, কি পরীক্ষায় এসব অঙ্ক ধরা যাবে না। আপনি পরীক্ষায় সব অঙ্ক পারতে হবে না, সব প্রশ্ন কখনো ধরবেন না, তাইলে পরীক্ষায় গোল্লা মারবেন। এইসব কি পরীক্ষায় ধরা যাবে না, বুঝছেন? বুঝছেন কি না, যে এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় ধরবো না, কারণ এটা 4টা 5টা অঙ্কের সমান একটা অঙ্ক। ওকে, এটা এই ধরনের অঙ্ক আমরা কখনো ধরবো না পরীক্ষায়। এটা আপনি করতে পারেন, তাহলে এই 4টার বের করবেন, বের করে দেখবেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনারা এগুলো ধরবেন না পরীক্ষায়। এখন আসেন এই যে জোর বিজোর মজার অঙ্ক। 15 নাম্বার বলছে কি, এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? এক্স ও ওয়াই যদি বিজোড় সংখ্যা হয়, কোনটি জোড় সংখ্যা হবে? দেখে এটা বলেন তো। সময় আপনাদের জন্য হচ্ছে 30 সেকেন্ড। দেখি এটা বলেন, 30 সেকেন্ড সময়। দেখি এটা কয়জনে বলতে পারেন, দেখি 30 সেকেন্ড সময়।
এটা কেউ বলছেন কি না? আচ্ছা, এটা কেউ বলতে পারেন না, খেয়াল করেন। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা, তাহলে আমরা ধরে নিলাম যে এক্স একটা বিজোড় সংখ্যা, ধরলাম হচ্ছে 3। আচ্ছা, ওয়াই হচ্ছে আরেকটা, ধরলাম হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে 5। এখন আমরা মিলিয়ে দেখি, আমরা ধরে নিলাম, তাহলে মিলিয়ে দেখি অপশনগুলোর সাথে। প্রথম অপশনে আছে হচ্ছে এক্স ওয়াই গুণাকারে, তাহলে 3 3 5 15, 15 একে যোগ করলে 16। তার মানে এটা কি বলছে, কোনটি জোড় সংখ্যা হবে, তার মানে এটা জোড় হয়ে গেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কী হয় দেখেন, 3 5 গুণাকারে আছে, তাহলে হচ্ছে 3 5 15। এটার ক্ষেত্রে দেখেন 3 5 15 সাথে 2 যোগ, তাহলে হচ্ছে 17। এটার ক্ষেত্রে দেখেন দুইটা যোগ আকারে আছে, তাহলে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 হয়। তার মানে কোনটি জোড় হবে, এখানে অপশনে কোনো ভুল আছে কিনা? এখানে অপশনে মেবি ভুল থাকতে পারে কোনোটা। হ্যাঁ, এটা মেবি এখানে যোগ চিহ্ন, এটা মেবি যোগ চিহ্ন, এটা এখানে যোগ হবে একটা। হ্যাঁ, তাহলে দেখেন 8 একে 9 হয়ে যায়, এটা 8 একে 9, উত্তর হবে মেবি এইটা। যে দুটো যোগ করলেই হচ্ছে 8 হয়। ওকে, বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্লিয়ার কিনা? এতে মেবি একটা প্লাস চিহ্ন উঠে নাই। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, তার হচ্ছে 3 আর 5 যোগ করলে 8, 8 একে 9, এটা এই জন্য এটা 9 হচ্ছে। এরপরে এটা গুণাকারে আসছে 3 5 15, এটা হচ্ছে 3 5 15, 2 এ 17, এটা যোগাকারে আছে, এটা হচ্ছে 8, এটা হবে। ঠিক আছে, এইভাবে চেক করবেন। ওকে, এক এক ধরেও করা যায়, তবে আমার দৃষ্টিতে আমি অ্যানালাইসিস করে যেটা দেখছি যে এক ধরাটা অনেক সময় নাও মিলতে পারে কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে। তাই আপনারা প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে ধরবেন হচ্ছে 3, দ্বিতীয় বিজোড় সংখ্যা ধরবেন হচ্ছে 5, আর জোড় বললে প্রথম জোড় ধরবেন হচ্ছে 2, দ্বিতীয় জোড় ধরবেন হচ্ছে আপনারা 4, এভাবে করবেন। ওকে, জি স্যার, এত ওকে, ক্লিয়ার। আচ্ছা, এই টাইপেরগুলো এভাবে করবেন, এই টাইপের যত আছে এভাবে করবেন। যেমন এখানে একটা আছে সেম, বলছে কি, যদি এন ও পি দুটি অযুগ্ম বা বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই অযুগ্ম হবে। এইটা সেম অঙ্কটাই ইংরেজিতে আসছে, ঠিক আছে, সেম অঙ্কটাই, বুঝছেন, সেম অঙ্কটাই ইংরেজিতে আসছে। এটাও তার মানে অপশন কি, দুটা বিজোড়, তার মানে সেম, এটা হবে, এটা তার মানে বি হবে, সেম অঙ্কটাই। ওকে, তারপরে আসেন একই অঙ্ক, সেম সেম, এটাও সেম, এত বিজোড় হলে এই টাইপের যা যা আছে বইয়ে দিয়ে দিয়েছি, সেম সব স্লাইডে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের আলোচনা আজকে এতটুকুই। এরপরের আলোচনা শুরু হবে আমাদের মূলত অমূলত থেকে। হ্যাঁ, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। আমি সাধারণত 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট ক্লাস নেই। আজকে যেহেতু প্রথম ক্লাস, শুরুতে আমরা প্রায় 10-15 মিনিট গল্প করেছি, কথা বলেছি, তাই এটা 1.5 ঘন্টা হয়েছে। সাধারণত আমি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের যে কোর্স প্ল্যানের সংখ্যার একটি ক্লাস ছিল, তো আজকে একটি হয়ে গেছে, আরও একটি ক্লাস লাগবে, এখানে যে বাকি অংশটা আছে আরেকটি ক্লাস লাগবে। এক্ষেত্রে কোর্স প্ল্যান অনুযায়ী ক্লাস ইনশাল্লাহ বাড়বে, কোর্স প্ল্যান অনুযায়ী ক্লাস কত বাড়বে, হয়তো কোনো একটা জায়গাতে কমতে পারে, কোনো একটা জায়গায় বাড়তে পারে। যেমন আমি কোর্স প্ল্যানে লসাগুর ক্লাস রেখেছিলাম 2টা, আশা করি লসাগু ক্লাস আমি একটু চাপ দিয়ে, মানে একটু পরিশ্রম করলে বা একটু সাজালে আমি একটা ক্লাসে নিতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। স্যার, অযুগ্ম বা বিজুর এটা ক্লিয়ার করবেন একটু। আচ্ছা, অযুগ্ম মানে হচ্ছে বিজুর, অযুগ্ম মানে বিজুর। একজন বলছেন, যাক, এটা সুন্দর প্রশ্ন করছেন। এই যে অযুগ্ম যেই কথা, এই যে দেখেন এখানে ব্র্যাকেটে দিয়ে দিছে, অযুগ্ম যেই কথা বিজুর একই কথা, অযুগ্ম যেই কথা বিজুর একই কথা। তুহিন ভাই, স্যার রুটিনটা দিলে ভালো হয়। রুটিনটা আমরা ডিসেম্বর, আজকে 6 তারিখ, যেহেতু আমরা এই সপ্তাহখানে কিছু ক্লাস করি, তারপর একটা রুটিন দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর আপনাদেরকে ক্লাসের যথেষ্ট আগেই, এখন পর্যন্ত যে ক্লাসটা রুটিনটা হচ্ছে আমার শুক্র রবি বুধ রাতে 9:30, শুক্র রবি বুধ। স্যার, আমাদের কি ম্যাথ এর কোনো শিট বা পিডিএফ দেওয়া হবে? না, দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, আমার লেকচার শিটের পিডিএফ করে আপনাদের আমি দিব। হ্যাঁ স্যার, তারপর হচ্ছে আল্লাহ হাফেজ স্যার, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যারা ক্লাস করেছেন প্রথম ক্লাস,
আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে বলবেন যে যদি ভালো লাগে, আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার প্রিয়জনকে আমার কোর্সে ভর্তির জন্য রেফার করবেন। ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস, প্রতিদিনই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে যা দিয়েছি এরপরে ক্লাসে তার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, লিমিটেশান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা হচ্ছে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, ওই কোর্সের একেবারে যদি আমি মনে করেন যে এই কোর্সে আপনাকে ফর এক্সাম্পল আপনাকে আমি 3000 অঙ্ক করালাম, 3000 অঙ্ক সব আপনি শিখে যাবেন সেই নিশ্চয়তা নাই। কেউ শিখবে 2500, কেউ শিখবে 2200, কেউ শিখবে 200, ঠিক না? কিন্তু শিখবেন, কিছু না কিছু শিখবেন। এটা নির্ভর করবে আপনার চেষ্টা, আপনার ইফোর্ট, আপনার মনোযোগের উপরে। হ্যাঁ, সাথে আমি কতটুকু বোঝাতে পেরেছি সেটার উপরে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। অসাধারণ ক্লাস ছিল আজ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। স্যার ক্লাস ভালো লাগছে। উম্মে আয়মান থ্যাংক ইউ। আদনান শিহাব বলছে আল্লাহ হাফেজ স্যার, আপনি প্রথম দিকের 2 নম্বর অঙ্কটা একটু দেখান। ক্লাস শেষ ভাই আসছে, প্রথম দিকের 2 নম্বর অঙ্কটা আপনার স্লাইড দিব, এটা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ ইনশাল্লাহ, না হয় পরে দেখাবো। হ্যাঁ, অপূর্ব চৌধুরী খুব ভালো লেগেছে স্যার। তারপর হচ্ছে সুমন মিয়া থ্যাঙ্কস। নাজমুল হাসান ভুইয়া অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। আমি প্রত্যেক আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি পছন্দ করেন আমার ক্লাস, অবশ্যই আপনি আপনার প্রিয়জনকে আমার কোর্সে রেফার করবেন। ইনশাল্লাহ ভালো কিছু পাবে সবাই। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।